হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকের ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি তোমাদের এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 4 এর পর্যায় সারণী অধ্যায়টা। আজকে কিন্তু আমরা এই ক্লাসটা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যতটুকু যাওয়া যায় আমরা কিন্তু ততটুকু পর্যন্ত যাব। যদি প্রথমেই শুরু করতে চাই, এই চ্যাপ্টারের নাম হচ্ছে পর্যায় সারণী। যদি আমরা প্রথমে একটু পর্যায় সারণী আঁকার ট্রিক্সটা একটু দেখে নিই, তাইলে আমাদের এই চ্যাপ্টারটা পড়তে অনেক সুবিধা হবে। আমরা প্রথমে ভাইয়া দেখব পর্যায় সারণী কীভাবে আঁকতে হয়। প্রথমে তোমরা এক পাশে দিবা হাইড্রোজেন দিয়ে তোমাদের খাতা উল্টা করে 10 আঙ্গুল দিয়ে আরেক পাশে দিবা হিলিয়াম। তারপর হিলিয়ামের পর আসে লিথিয়াম, তারপর বেরিলিয়াম, তারপর এখানে 10 আঙ্গুল দিবা। তারপর এখান থেকে স্টার্ট দিবা বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, পর সোডিয়াম, ম্যাগনেসিয়াম। এভাবে ভাইয়া তোমরা আগে পর্যায় সারণীটা আঁকা প্র্যাকটিস করবা। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, তারপর আর্গনের পর পটাশিয়াম অ্যান্ড ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম। এটাকে ভাই আরেকটু এই পাশে নিয়ে যেতে হচ্ছে, কারণ এখানে থাকতেছে না। তারপর পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এরকম করে ভাইয়া তোমরা প্রথমে 30টা মৌল, এই 30টা মৌল তোমাদের যে কেমিস্ট্রি পরীক্ষা আসবে ওই পেজের যে লাস্টের পেজটা থাকবে ওইখানে তোমরা এরকম রাফ করে ফেলবা। তাইলে দেখবো তোমাদের এমসিকিউ করতে আর সিকিউর মধ্যে মৌল শনাক্ত করতে তোমাদের কত ইজি হয়। তারপর এগুলো যদি পারো তাইলে আরও কতগুলো মাথায় রাখবে। এটা হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তারপর যদি গ্রুপ 2 এর দিকে দেখি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। তারপর এখানে স্ক্যান্ডিয়াম আছে। স্ক্যান্ডিয়ামের পরের একটা মৌল আমরা মনে রাখতেছি না। স্ক্যান্ডিয়ামের পরে আছে কি এখানে আছে ভাইয়া, এখানে আছে লেন্থিনাইট সারির মৌলগুলো আর অ্যাক্টিনাইট সারির মৌলগুলো এখানে আছে। আবার যদি কপারের নিচের দিকে একটু তাকাই, কপারের নিচে আছে কপার, সিলভার, গোল্ড, রঞ্জিনিয়াম। তারপর যদি আমরা গ্রুপ নম্বর 17 আর গ্রুপ নম্বর 18 দিকে একটু তাকাই, এখানে আছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনেসাইন। যদি গ্রুপ নম্বর 18 দিকে তাকাই, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, উগানেসন। যদি আমরা এবার গ্রুপ আর পর্যায়গুলো যদি একটু চিহ্নিত করি, এটা হচ্ছে 1 নম্বর গ্রুপ, আর এটা 2 নম্বর গ্রুপ, এটা 3 নম্বর গ্রুপ, এটা 4 নম্বর গ্রুপ, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, এটা 7 নম্বর, এটা 8 নম্বর, এটা 9, এটা 10, এটা 11, এটা 12, দেন এটা 13, দেন এটা 14, দেন এটা 15, এটা 16, এটা 17, দেন এটা 18। অর্থাৎ পর্যায় সারণীতে 18টা গ্রুপ রয়েছে।
এবার যদি আমরা যদি পর্যায়গুলো যদি শনাক্ত করতে চাই, এটা হচ্ছে 1 নম্বর পর্যায়, এটা 2 নম্বর পর্যায়, এটা 3 নম্বর, 4 নম্বর পর্যায়, 5 নম্বর পর্যায়, 6 নম্বর পর্যায়, 7 নম্বর পর্যায়। অর্থাৎ পর্যায় সারণীতে ভাইয়া গ্রুপ রয়েছে 1 থেকে 18টা, আর পর্যায় সারণীতে পর্যায় রয়েছে কয়টা? পর্যায় রয়েছে ভাই 7টা পর্যায় রয়েছে। এগুলো ভাইয়া তোমাদের পর্যায় সারণীর বৈশিষ্ট্য হিসেবে তোমাদের মুখস্থ করতে হয়। তোমরা যদি ভাইয়া এই পর্যায় সারণীটা আঁকাটা একটু শিখে ফেলতে পারো, তাইলে এগুলো দেখবা তোমরা পর্যায় সারণী থেকে খুব ইজিলি কি ভাইয়া আনসার করতে পারবা। এখন এই দুইটা ভাইয়া মৌল না, এটা হচ্ছে এখানে ল্যান্থাইনাস সারির মৌলগুলো বসে, আর এখানে কি অ্যাক্টিনেট সারির মৌলগুলো বসে। এখন পর্যায় সারণীতে ভাইয়া মৌল কয়টা? 18টা। না, পর্যায় সারণীতে গ্রুপ কয়টা? পর্যায় সারণীতে গ্রুপ হচ্ছে 18টা, আর পর্যায় সারণীতে পর্যায় কয়টা? 7টা। তাইলে তোমাদের ভাইয়া এমসিকিউতে আসবে গ্রুপ নম্বর 1-এ মৌল সংখ্যা কয়টি আছে? গ্রুপ সংখ্যক 1-এ মৌল সংখ্যা আছে ভাইয়া 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। অর্থাৎ 1 নম্বর গ্রুপে মৌল সংখ্যা রয়েছে 7টি। এবার যদি বলে 2 নম্বর গ্রুপে মৌল সংখ্যা কয়টি? 2 নম্বর গ্রুপে মৌল সংখ্যা হচ্ছে 6টি। এবার যদি বলে 4 নম্বর গ্রুপে মৌল সংখ্যা কয়টি রয়েছে? না, অর্থাৎ 4 নম্বর পর্যায়ে মৌল সংখ্যা 4 নম্বর পর্যায়ে মৌল সংখ্যা কয়টি রয়েছে? এখানে যদি তোমরা 4 নম্বর পর্যায়টা একটু গুনো, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা। অর্থাৎ 4 নম্বর পর্যায়ে ভাইয়া 18টি মৌল রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। অর্থাৎ 4 নম্বর গ্রুপে 18টা মৌল রয়েছে। এখানে ভাইয়া যে ল্যান্থাইনাস সারি আর অ্যাক্টিনেট সারি রয়েছে এখানে, আর এখানে রয়েছে ভাইয়া 15টি মৌল, আর এখানে রয়েছে 15টি মৌল। যখন তোমাদের এমসিকিউতে আসবে 3 নম্বর গ্রুপে কয়টি মৌল সংখ্যা রয়েছে, তোমরা যদি ভাই 3 নম্বর গ্রুপের দিকে তাকাও, এখানে একটা স্ক্যান্ডিয়াম, আর ভাই এখানে একটা মৌল রয়েছে, ওইটা আমরা ফাঁকা রেখেছি আর কি। 1টা, 2টা। এখানে ল্যান্থাইনাস সারির মৌলসমূহের মধ্যে 15টা, আবার অ্যাক্টিনেট সারির মৌলসমূহের মধ্যে কয়টা ভাইয়া? 15টা। তাইলে ভাইয়া 15টা 30টা, আর কিন্তু ভাই এখানে একটা 31টা, আর কিন্তু ভাই এখানে একটা, তাইলে এখানে 32টা। আর যদি বলে গ্রুপ নম্বর 6 এবং গ্রুপ নম্বর 7-এ মৌল সংখ্যা কয়টি রয়েছে, যদি তোমরা গ্রুপ নম্বর 6-এর দিকে তাকাও, এখানে 1টি, 2টি। তারপর এখানে কয়টি রয়েছে? এখানে রয়েছে 15টি, অর্থাৎ 15 আর 2 কয়টি? 17টি। তারপর এখান থেকে আর কি, তাইলে এখানে রয়েছে 17টি, 18টি, 19টি, 20টি, 21টি, 22টি, 23টি, 24টি, 25টি, 26টি, 27টি, 28টি, 29টি, 30টি, 31টি, 32টি। অর্থাৎ গ্রুপ নম্বর 6 এবং গ্রুপ নম্বর 7-এ, না, পর্যায় নম্বর 6 এবং পর্যায় নম্বর 7-এ মৌল সংখ্যা রয়েছে 32টি করে। অর্থাৎ এখানেও 32টি মৌল রয়েছে, আর এখানেও 32টি মৌল রয়েছে, কারণ এখানে 2টা, আর কিন্তু ভাইয়া আর এখান থেকে এতটুকুর মধ্যে কয়টা? এখান থেকে এতটুকুর মধ্যে, আর কিন্তু এখানে 2টা হলে 17টা, আর কিন্তু এখান থেকে এতটুকুর মধ্যে 15টা। কারণ তোমরা এখন প্রশ্ন করতে পারো ভাই আমরা এখান থেকে কেন গুনতেছি? কারণ এখানে যে সমস্ত মৌল রয়েছে ওইগুলো তো ভাইয়া এই গ্রুপের মধ্যে রয়েছে, তাই কিন্তু ভাই আমরা তো ওই গ্রুপের মৌলসমূহের নাম জানি না, তাই আমরা সোজাসুজি এখান থেকে গুনে যাচ্ছি। আবার আমরা গ্রুপ নম্বর 1 আর গ্রুপ নম্বর 2 থেকে আরও কিছু জানতে পারি। গ্রুপ নম্বর 1-এর মৌলসমূহের সর্বশেষ কক্ষপথে যেহেতু একটি মাত্র ইলেকট্রন রয়েছে, তাই 1 নম্বর গ্রুপে যত সকল মৌল রয়েছে তাদের প্রত্যেকের যোজনী হচ্ছে 1। আবার গ্রুপ নম্বর 2-এর সর্বশেষ কক্ষপথে, গ্রুপ নম্বর 2-এ যে সমস্ত মৌল রয়েছে তাদের সর্বশেষ কক্ষপথে যেহেতু 2টি ইলেকট্রন রয়েছে, তাই তাদের যোজনী 2। আর গ্রুপ নম্বর 17 আর গ্রুপ নম্বর 18, গ্রুপ নম্বর 17-তে সর্বশেষ কক্ষপথে ভাইয়া ইলেকট্রন রয়েছে 17টি করে। যদি 17টি করে ইলেকট্রন থাকে,
তাদের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে? 7টি ইলেকট্রন থাকবে। 7টি ইলেকট্রন থাকলে অষ্টক পূরণের জন্য বা স্থিতিশীলতার জন্য তার কয়টি ইলেকট্রন প্রয়োজন? আরেকটি ইলেকট্রন প্রয়োজন। তাই গ্রুপ নম্বর 17তে যত সমস্ত মৌল রয়েছে সবগুলোর যোজনী হচ্ছে 1। আর গ্রুপ নম্বর 16-র ক্ষেত্রে তাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে 6টি। যেহেতু তাদের সর্বশেষ কক্ষপথে 6টি ইলেকট্রন রয়েছে, তাইলে তাদের অষ্টক পূরণের জন্য ভাই 8টা ইলেকট্রন দরকার। তাইলে 8টা থেকে যদি 6টা বাদ দাও তাইলে ইলেকট্রন কয়টা? তাইলে ভাই ইলেকট্রন থাকবে ভাই 2টা। তাই গ্রুপ নম্বর 16 আর গ্রুপ নম্বর 17তে যত মৌল রয়েছে সবগুলোর গ্রুপ নম্বর 16-র ক্ষেত্রে যোজনী হচ্ছে 2 আর গ্রুপ নম্বর 17-এর ক্ষেত্রে যোজনী হচ্ছে 1। আর গ্রুপ নম্বর 18তে আর কিন্তু ভাই গ্রুপ নম্বর 18তে যে সমস্ত মৌল রয়েছে ওইগুলো সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে কেবলমাত্র হিলিয়াম ছাড়া। কারণ হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে ভাইয়া কয়টি ইলেকট্রন থাকে? হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 2টি। কারণ হিলিয়াম বাদে গ্রুপ নম্বর 18তে যত সমস্ত মৌল রয়েছে সবগুলো সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে। তোমরা ভাই তোমাদের পর্যায় সারণী লক্ষ্য করলে দেখবা ল্যান্থানাম সারি আর অ্যাক্টিনাম সারি যে সমস্ত মৌল রয়েছে সেগুলোকে পর্যায় সারণীর নিচে আলাদাভাবে রাখা হয়েছে। কারণ এই স্থানগুলোতে ওই সমস্ত মৌল বসালে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হতো, তাই এগুলোকে পর্যায় সারণীর নিচে আলাদাভাবে দেখানো হয়েছে। অ্যাক্টিনাম সারি আর ল্যান্থানাম সারির মৌলসমূহ আর অ্যাক্টিনাম সারির মৌলসমূহ। ল্যান্থানাম সারির মৌলসমূহ হচ্ছে 57 থেকে 71 পর্যন্ত। কয়টা? টোটাল 15টা। আর কিন্তু ভাই অ্যাক্টিনাম সারির মৌলগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 পর্যন্ত যত সমস্ত মৌল রয়েছে সবগুলো হচ্ছে ভাই অ্যাক্টিনাম সারির অন্তর্ভুক্ত। ভাই আমরা এই পর্যায় সারণী সম্পর্কে অনেক জ্ঞান ভাইয়া নিয়ে নিলাম। এবার যদি আমরা বইয়ের দিকে একটু তাকাই, কারণ বইয়ে আছে এগুলো ভাই একটু এমসিকিউর জন্য একটু গুরুত্বপূর্ণ, এগুলো একটু লক্ষ্য করবা। 1789 সালে ল্যাভোইসিয়ে মৌলিক পদার্থসমূহকে ধাতু ও অধাতু এই 2 ভাগে ভাগ করে। 1789 সালে ল্যাভোইসিয়ে মৌলিক পদার্থসমূহকে মৌলিক পদার্থ বলতে পর্যায় সারণীতে যে সমস্ত মৌল রয়েছে তারা প্রত্যেকেই হচ্ছে মৌলিক ধাতু। এই মৌলিক ধাতুকে ধাতু আর অধাতু এই 2 ভাগে ভাগ করে এই 2 ভাগে ভাগ করে হচ্ছে ভাইয়া ল্যাভোইসিয়ে। তারপর 1829 সালে কি হয়েছে? 1829 সালে বিজ্ঞানী ডুবেরাইনার লক্ষ্য করেন 3টি করে মৌলিক পদার্থ একই রকম ধর্ম প্রদর্শন করে। কেন যে একই রকম ধর্ম প্রদর্শন করে এই কথাটা ইম্পর্টেন্ট, যেহেতু এখানে বলা হয়েছে একই রকম ধর্ম প্রদর্শন করে, তাই কিন্তু ভাইয়া এগুলো হচ্ছে একই গ্রুপের মৌল। অর্থাৎ 1829 সালে বিজ্ঞানী ডুবেরাইনার লক্ষ্য করে 3টি করে মৌলিক পদার্থ একই রকম ধর্ম প্রদর্শন করে। তিনি প্রথমে পারমাণবিক ভর অনুসারে 3টি করে মৌল সাজান। এরপর তিনি লক্ষ্য করেন দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক। এটা যদি দেখতে চাই, বিজ্ঞানী ডুবেরাইনার ভাইয়া কি করেছে? বিজ্ঞানী ডুবেরাইনার কিন্তু লক্ষ্য করেন একই রকম ধর্ম প্রদর্শন করে। যেহেতু ভাই এখানে বলা হয়েছে একই রকম ধর্ম প্রদর্শন করে, তাইলে ভাই এখানে গ্রুপও কিন্তু ভাইয়া কি? গ্রুপও ভাইয়া একই। এখন একই গ্রুপ, ধরো আমরা গ্রুপ 1-এর কথা বলতেছি। গ্রুপ 1-এর ক্ষেত্রে পারমাণবিক ভর অনুসারে 3টি করে মৌল, অর্থাৎ পারমাণবিক ভর অনুসারে, অর্থাৎ ছোট থেকে বড় 3টি করে মৌল নিব। ওখানে দেখব দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম আর তৃতীয় মৌলের পারমাণবিক ভরের কি? অর্ধেক। যদি এটা আমরা উদাহরণের সাহায্যে দেখতে চাই, ধরো আমরা সোডিয়ামেরটা বের করতে চাচ্ছি আর কি। যদি আমরা সোডিয়ামেরটা বের করতে চাই, সোডিয়াম, লিথিয়ামের পারমাণবিক ভর কত? লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 7। লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 7। আর পটাশিয়ামের পারমাণবিক ভর কত? পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে ভাইয়া
39। এখন যদি আমরা সোডিয়ামের পারমাণবিক ভর বের করতে চাই বিজ্ঞানী ডুবেরাইনারের সূত্র অনুযায়ী, তাইলে ডুবেরাইনারের সূত্র অনুযায়ী সোডিয়ামের পারমাণবিক ভর হবে 3টি করে মৌলিক পদার্থ একই গ্রুপে অবস্থিত, অর্থাৎ একই রকম ধর্ম প্রদর্শন করে। মানে কি, একই গ্রুপের মৌলসমূহ একই রকম ধর্ম প্রদর্শন করে। এখানে একই রকম ধর্ম প্রদর্শন করে ছোট থেকে বড় পর্যায়ক্রমে পারমাণবিক ভরের ক্রমানুসারে ছোট থেকে বড়। যেমন এখানে লিথিয়ামের পারমাণবিক ভর কত ভাইয়া 7, আর পটাশিয়ামের কত 39। ডেফিনেটলি ভাইয়া সোডিয়ামেরটা কম হবে, কারণ এখানে কি ছোট থেকে বড় হচ্ছে। তাইলে সোডিয়ামের পারমাণবিক ভর হবে লিথিয়াম ও পটাশিয়ামের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক, অর্থাৎ লিথিয়াম ও পটাশিয়ামের পারমাণবিক ভরের গড়। যেমন লিথিয়ামের ক্ষেত্রে 7 আর পটাশিয়ামের ক্ষেত্রে কত 39/2, এখন যদি যোগ করি 46, 23, অর্থাৎ সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে ভাইয়া 23। এটা যদি তোমরা পর্যায় সারণী যে রয়েছে তোমাদের বইয়ে, এখানে কিন্তু ভাইয়া সুন্দর করে পারমাণবিক ভর দেওয়ার রয়েছে, ওইগুলো তোমরা ভাইয়া মুখস্থ করে ফেলতে পারো। অথবা আমি তোমাদের এখন একটা টেকনিক দেখাবো যেভাবে আমরা পারমাণবিক ভর খুব ইজিলি কি ভাইয়া মুখস্থ করে ফেলতে পারবো। এটাই হচ্ছে বিজ্ঞানী ডুবেরাইনারের ক্রয়ী সূত্র। বিজ্ঞানী ডুবেরাইনার যে ক্রয়ী সূত্র প্রদান করেছে, এই ক্রয়ী সূত্র কিন্তু ভাইয়া পর্যায় সারণীর একই গ্রুপের প্রত্যেকটি মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এগুলো সম্ভবত এই 3টি মৌল, আবার এদিকে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই 3টি মৌলের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ তুমি যদি ব্রোমিনের পারমাণবিক ভর বের করতে চাও, তাহলে সিম্পলি ক্লোরিন আর আয়োডিনের পারমাণবিক ভরের গড় করে দিবা। অর্থাৎ পারমাণবিক ভর দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে তোমরা ব্রোমিনের পারমাণবিক ভর পেয়ে যাবা। এটাই কিন্তু ভাইয়া বলা হয়েছে বিজ্ঞানী ডুবেরাইনার এর ক্রয়ী সূত্রে। এবার এখানে কি বলা হয়েছে, এবার এখানে বলা হয়েছে 1866 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহের জন্য, অর্থাৎ 1866 সাল পর্যন্ত ততদিন তো ভাইয়া 118টা মৌল ছিল না। ততদিন যতটি মৌল আবিষ্কৃত হয়েছে, 1866 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহের জন্য নিউল্যান্ড অষ্টক সূত্র নামে একটি কি করে ভাইয়া সূত্র প্রদান করে। এই সূত্র অনুযায়ী মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায়, কি বলছে, মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায়, তবে অষ্টম মূলের ধর্ম প্রথম মূলের সাথে কি মিলে যাবে। এটাও যদি উদাহরণ দিয়ে দেখি, তোমরা মাথায় রাখবা একই গ্রুপের মৌলসমূহ একই রকম ধর্ম প্রদর্শন করে। কি বললাম, একই গ্রুপের মৌলসমূহ একই রকম ধর্ম প্রদর্শন, অর্থাৎ গ্রুপ একে যে যত সকল মৌল রয়েছে তারা সবাই একই রকম ধর্ম প্রদর্শন করবে। গ্রুপ 2-এ যত সকল মৌল রয়েছে সবাই কি একই রকম ধর্ম প্রদর্শন করবে। এখন নিউল্যান্ডের অষ্টক সূত্রটা হচ্ছে, নিউল্যান্ডের অষ্টক সূত্রটা ভাইয়া কি, নিউল্যান্ডের অষ্টক সূত্রটা হচ্ছে 1866 সাল পর্যন্ত যত সকল মৌল আবিষ্কৃত হয়েছে, ওই সমস্ত মৌলসমূহের জন্য নিউল্যান্ড অষ্টক সূত্র নামে একটি সূত্র। এই সূত্র অনুযায়ী মৌলসমূহকে যদি পারমাণবিক ভরে ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায়, কি বলা হয়, পারমাণবিক ভরে ছোট থেকে, তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মূলের ধর্মের সাথে মিলে যায়। যেমন ধরো আমি লিথিয়াম থেকে হিসাব করতে চাই, যদি লিথিয়ামকে থেকে হিসাব করতে চাই, তাইলে যদি আমরা লিথিয়াম থেকে হিসাব করতে চাই, তাইলে এই মৌল থেকে, যেহেতু এগুলো পারমাণবিক ভর অনুসারে ছোট থেকে বড় অনুযায়ী অষ্টম মূলের ধর্মের সাথে মিলে যাবে, তাইলে আমি লিথিয়াম থেকে হিসাব করব, তাই আমরা লিথিয়াম ধরবো না। কারণ লিথিয়াম থেকে 8টি মৌল পর কি, লিথিয়াম থেকে 8টি মৌলের পর ওই মৌলটা সোডিয়ামে আসতে হবে যদি ধর্ম মিল থাকতে হয়। যেমন বেরিলিয়াম একটা, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এখানে কয়টা, এখানে একটা, এখানে 4টা, 5টা, এখানে একটা, 6টা, 7টা, 8টা। দেখছো, অর্থাৎ দেখো এখন নিউল্যান্ড যে অষ্টক সূত্র প্রদান করেছে, ওই অষ্টক সূত্র অনুযায়ী যে কোনো একটি মৌল থেকে পারমাণবিক ভর অনুসারে বৃদ্ধি পাচ্ছে, এরকম অষ্টম মৌলের সাথে প্রথম মৌল
ধর্ম মিলে যায়। কেন কি বলা হয়েছে? অর্থাৎ প্রথম মৌল আর অষ্টম মৌল একই গ্রুপে থাকবে, এই কথাই ভাইয়া বলা হয়েছে। কারণ তুমি যদি লিথিয়াম থেকে এই 8টি মৌল যাও, কি অনুসারে যাবা? পারমাণবিক বর অনুসারে ছোট থেকে বড়। যেমন বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন। এখানে 8 নম্বর মৌলে কি সোডিয়ামে চলে আসবে, অর্থাৎ 1 নম্বর গ্রুপে চলে আসবে। আর আমি কি বলেছি, 1 নম্বর গ্রুপে যত সমস্ত মৌল রয়েছে তারা কি একই রকম ধর্ম প্রদর্শন করে। এটাই কিন্তু ভাইয়া নিউল্যান্ড এই সূত্রই কি প্রদান করেছে। এবার যদি লক্ষ্য করো, কেন বলা হয়েছে 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ সকল ধর্মের পর্যায় একটি পর্যায় সূত্র প্রদান করে। এখন তোমাদের ভাইয়া প্রশ্নে আসবে, মেন্ডেলিভের পর্যায় সূত্রটি কি? মেন্ডেলিভের পর্যায় সূত্রটি হলো মৌলসমূহ পর্যায় অনুসারে ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। অর্থাৎ যখন আমরা একই গ্রুপের কথা চিন্তা করি, অর্থাৎ একই গ্রুপে যত সমস্ত মৌল রয়েছে তারা যেমন একই রকম ধর্ম প্রদর্শন করে, অনুরূপভাবে আমরা যদি ভাইয়া মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম বলি, তাদের পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ একই গ্রুপ বরাবর যদি আমরা যাই, তাদের ধর্ম ও তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম বলি, তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। যেমন ধরো এখানে সোডিয়াম, ধরো আমরা লিথিয়ামের কথা চিন্তা করতেছি, যদি পারমাণবিক ভর অনুসারে ক্রমান্বয়ে সাজাই, রাইট পারমাণবিক ভর অনুসারে এখানে লিথিয়ামের পারমাণবিক ভর কত? 7। তাইলে বেরিলিয়ামের পারমাণবিক ভর কত হবে ভাইয়া? বেরিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে ভাইয়া এটা যদি ভাইয়া 7 হয়, তাইলে বেরিলিয়ামের পারমাণবিক ভর হবে 2 3 4 7 2 8 9। ধরো এখানে 9। বেরিলিয়ামের পারমাণবিক ভর কত? বেরিলিয়ামের পারমাণবিক ভর ধরো 9। যেহেতু লিথিয়ামের পারমাণবিক ভর কত ভাইয়া? 7, আর বেরিলিয়ামের ভর কত? 9। অর্থাৎ এখানে পারমাণবিক ভর কি ঘটেছে? পর্যায় অনুসারে বৃদ্ধি ঘটেছে। যদি পারমাণবিক ভরের বৃদ্ধি ঘটে, তাহলে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে কি হয় ভাইয়া? আবর্তিত হয়। কারণ লিথিয়ামের সর্বশেষ কক্ষতে একটি ইলেকট্রন থাকে, কারণ সে 1 নম্বর গ্রুপের মৌল। বেরিলিয়ামের সর্বশেষ কক্ষতে কয়টি ইলেকট্রন থাকবে? 2টি ইলেকট্রন থাকবে। দ্যাট মিনস ভাই এখানে পরিবর্তন হয়েছে। অর্থাৎ তুমি যদি একই গ্রুপ বরাবর যাও, তাহলে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটবে যদি তোমরা একই পর্যায়ে বরাবর যাও। যদি তোমরা একই গ্রুপ বরাবর থাকো, তাহলে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলীর কোনো পরিবর্তন হবে না। কি বলছি? যদি তোমরা পর্যায় অনুসারে যাও, তাহলে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলীর পরিবর্তন ঘটবে। যদি তোমরা একই গ্রুপ বরাবর থাকো, তাহলে ভাইয়া তাদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলীর পরিবর্তন কি ঘটবে না। এটাই বলা হয়েছে কোথায়? রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ সকল মূলধর্ম একটি পর্যায় সূত্রটি মৌলের ভৌত রাসায়নিক তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে হয়েছে। কারণ পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে তো সে কি পর্যায় অনুসারে হয়, রাইট? কারণ যখন তার পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, তাইলে তখন তার কি পারমাণবিক ভরও কি বৃদ্ধি পায়। ওইটা যেহেতু পর্যায় অনুসারে হয়, তাই তাদের কি ভৌত ও রাসায়নিক ধর্মাবলীও পরিবর্তিত হয়। এবার যদি দেখি, বিজ্ঞানী মেন্ডেলিভ 63টি মৌলকে 12টি আণবিক সারি, এটা ইম্পর্টেন্ট ভাইয়া। তখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছিল কয়টি? 63টি মৌল। এই 63টি মৌল কে আবিষ্কার করেছে? এই 63টি মৌল আবিষ্কার করেছে ভাইয়া মেন্ডেলিভ। মাথায় রাখো, এগুলো ভাই এমসিকিউতে দেখবে এগুলো কত পরিমাণ আসতেছে, কতবার র্যাপিডলি রিপিট হইতেছে। মেন্ডেলিভ তখন পর্যন্ত আবিষ্কৃত কয়টি মৌলকে ভাইয়া? 63টি মৌলকে। 12টি আণুভূমিক সারি, 12টি আনুভূমিক ভূমির সাথে শোয়ানো, দ্যাট মিনস ভাইয়া পর্যায়। আনুভূমিক সারি মানে কি? পর্যায়। ও 8টি খাড়া কলাম বলতে কি বুঝাচ্ছি? গ্রুপ।
8টি খাড়া কলামের একটি ছকে পারমাণবিক ভর অনুসারে সাজিয়ে দেখেন। এটাও ইম্পর্টেন্ট ভাইয়া, পারমাণবিক ভর। অর্থাৎ মেন্ডেলিভের পর্যায় সারণীর মূল ভিত্তি কি? মূল ভিত্তি মেন্ডেলিভের পর্যায় সারণীর, যদি তোমাদের এমসিকিউতে প্রশ্ন আসে মেন্ডেলিভের পর্যায় সারণীর মূল ভিত্তি কি, মেন্ডেলিভের পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে পারমাণবিক ভর। মেন্ডেলিভ কয়টি মৌল আবিষ্কার করেছেন? 63টি মৌল আবিষ্কার করেছেন। কিন্তু ভাইয়া মেন্ডেলিভের কিছু ভাইয়া অনাবিষ্কৃত মৌল ছিল, অর্থাৎ ততদিন ওই সমস্ত মৌল কি আবিষ্কৃত হয় নাই। 4টি কি রয়েছে? 4টি ভাইয়া অনাবিষ্কৃত মৌল রয়েছে, এটা তোমরা সামনে পাবা। অনাবিষ্কৃত মৌল কি বললাম ভাইয়া? বিজ্ঞানী মেন্ডেলিভের পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পারমাণবিক ভর। বিজ্ঞানী মেন্ডেলিভ ততদিন পর্যন্ত কয়টি মৌল আবিষ্কার করেছিলেন? 63টি। আর মেন্ডেলিভের অনাবিষ্কৃত মৌল ছিল কয়টি ভাইয়া? 4টি। মেন্ডেলিভ যে 63টি মৌল আবিষ্কার করেছেন এদের মধ্যে ওই সমস্ত মৌলকে কি অনুসারে সাজিয়েছেন? পারমাণবিক ভর অনুসারে সাজিয়ে 12টি আণবিক সারি তথা পর্যায় আর 8টি খাড়া কলাম তথা গ্রুপ অনুসারে কি সাজিয়েছেন। দেখেন যে একই কলম বরাবর সকল মৌলগুলোর ধর্ম একই রকম, আর একটি সারির প্রথম মৌল থেকে শেষ মৌল পর্যন্ত মৌলগুলোর ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তন ঘটে। এই চক্রের নাম দেওয়া হয় কি? পর্যায় সারণী। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা দ্বারা এটাই বোঝানো হয়েছে একই গ্রুপ বরাবর মৌলগুলোর ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয়, বাট একই গ্রুপে যে সমস্ত মৌল রয়েছে তারা কি একই রকম ধর্ম প্রদর্শন করে। মেন্ডেলিভের পর্যায়ে 8টি স্বাভাবিক কিছু মৌলিক পদার্থ অস্তিত্ব সম্পর্কে সঠিক ভবিষ্যতে সেই সময় মাত্র 63টি মৌল আবিষ্কৃত হয়েছে। আর কয়টি অনাবিষ্কৃত মৌল রয়েছে ততদিনে মেন্ডেলিভের পর্যায় সারণীতে? কেবলমাত্র 4টি। তারপর কি রয়েছে? তারপর পর্যায় সারণীটা রয়েছে পর্যায় সারণীটা যদি লক্ষ্য করো, এটা কি? এটা হচ্ছে ভাইয়া পারমাণবিক সংখ্যা, আর এটা কি? আর এটা হচ্ছে ভর সংখ্যা। এটা কি? পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে ভাইয়া পারমাণবিক সংখ্যা। আর এটা কি? আর এটা হচ্ছে ভাইয়া ভর সংখ্যা বা পারমাণবিক ভর। এটা কি? এটা হচ্ছে ভাইয়া পারমাণবিক ভর। আর ভাই এগুলো কি? আর কিন্তু এইগুলো হচ্ছে অর্থাৎ 1 2 3 4 5 এগুলো হচ্ছে পর্যায়, আর 1 2 3 4 এগুলো হচ্ছে কি? গ্রুপ। এখানে দেওয়া হয়েছে এটা কি? এই 24টা হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর 32টা কি? পারমাণবিক ভর। এটা কি? পরমাণুর প্রতীক। এটার উচ্চারণ কেমন? ক্রোমিয়াম বা মৌলের নাম। পর্যায় সংখ্যা হচ্ছে এই বরাবর যেগুলো রয়েছে ওইগুলো হচ্ছে পর্যায় সংখ্যা, আর এই বরাবর যে সমস্ত মৌল রয়েছে অর্থাৎ যে সমস্ত সংখ্যা রয়েছে ওইগুলো এই বরাবর যেগুলো রয়েছে ওইগুলো কি? এগুলো হচ্ছে পর্যায় নির্দেশ করে, আর খাড়া যেগুলো রয়েছে এগুলো কি? গ্রুপ নির্দেশ করে। কেন একটা ভাইয়া ইম্পর্টেন্ট এমসিকিউ রয়েছে, যেহেতু মেন্ডেলিভ কি করেছিল? পারমাণবিক ভর অনুসারে পর্যায় সারণীতে মৌলগুলোকে বসিয়েছিল, কিন্তু পারমাণবিক ভর অনুসারে যদি মৌলগুলোকে সাজাই তাহলে আর্গনের পারমাণবিক ভর হচ্ছে 40 আর পটাশিয়ামের পারমাণবিক ভর কত? 39। আর্গন কিন্তু ভাইয়া পটাশিয়ামের আগে অবস্থিত পর্যায় সারণীতে, যদি তোমরা লক্ষ্য করো। আর্গন কি ভাইয়া? আর্গন হচ্ছে ভাইয়া আর্গন আগে অবস্থিত কার? পটাশিয়ামের।
যেহেতু আর্গন পটাশিয়ামের আগে অবস্থিত, তাই এখানে মেন্ডেলিভের পর্যায় সারণী কি ব্যর্থ হয়েছে। হওয়া সত্ত্বেও একই গ্রুপের মৌলসহ ধর্মের মিল করানোর জন্য যদি পারমাণবিক ভর অনুসারে যদি বসাতো, তাইলে ভাইয়া কি হতো? তাইলে হতো হচ্ছে আর্গনকে যদি তোমরা এই পটাশিয়ামের স্থলে বসাতা, আর্গনের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে? 8টি। কিন্তু এইখানে পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে? 1টি। এই 8টি ইলেকট্রনের সাথে কি এই 1টি ইলেকট্রন যায় না। দ্যাটস ওয়াই ভাইয়া আর্গনের ধর্মের মিল অনুসারে, ধর্মের মিল করার জন্য, ধর্মের মিল কি, ধরো এদের সর্বশেষ কক্ষপথে কি 1টি ইলেকট্রন, আর গ্রুপ নম্বর 18 যে সমস্ত মৌল রয়েছে তাদের সর্বশেষ কক্ষপথে কি 8টি ইলেকট্রন রয়েছে। দ্যাট মিনস ভাই এখানে ধর্মের কি হয় না, মিল হয় না। তাই আর্গনকে কি পটাশিয়ামের আগে স্থান দেওয়া হয়েছে, কেন? ধর্মের মিল করানোর জন্য। তাই এখানে মেন্ডেলিভের পর্যায় সূত্র কি হয়েছে ভাইয়া? ব্যর্থ হয়েছে। এরকম আরো অনেক মৌলের ক্ষেত্রে পারমাণবিক বেশি হওয়া সত্ত্বেও তাদেরকে কোনো মৌল আগে পর্যায় সাথে বসানো, এটি ছিল পর্যায় সারণীর কি ত্রুটি। কার ত্রুটি? মেন্ডেলিভের ত্রুটি। কার ত্রুটি? মেন্ডেলিভের ত্রুটি। এরকম আরো অনেক ত্রুটি মেন্ডেলিভের পর্যায় সাথে কি লক্ষ্য করা যায়। তারপর 1913 সালে ভাইয়া কি হয়েছে দেখো, মুসলে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে পর্যায় সারণীতে সাজানোর প্রস্তাব দেয়। কে? মুসলে। 1913 সালে পারমাণবিক ভর অনুসারে মৌলগুলোকে সাজানো বলা হয় নাই, কি অনুসারে সাজাতে বলা হয়েছে? পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানোর প্রস্তাব দেন। কে দেন? মুসলে। এখন যদি ভাই তোমাদের প্রশ্ন আসে, এখন মুসলের পর্যায় সারণীর মূল ভিত্তি কি? মুসলের পর্যায় সারণীর মূল ভিত্তি কি? মুসলের পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ভাইয়া পারমাণবিক সংখ্যা। মেন্ডেলিভের পর্যায় সারণীর মূল ভিত্তি কি? মেন্ডেলিভের পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ভাইয়া পারমাণবিক ভর। আর মুসলের পর্যায় সারণীর মূল ভিত্তি কি? আর মুসলের পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ভাইয়া পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা পর্যায় সারণীতে মৌলের স্থান দেওয়া হলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে আর্গনের পারমাণবিক সংখ্যা 18 এবং পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত দাঁড়াবে ভাইয়া? 19। কাজে আর্গন পটাশিয়ামে আগে বলবে, কাজে পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায় সারণীতে মৌলের স্থান দেওয়া কি এরকম ত্রুটিগুলো সংশোধনের দরকার। এখন ভাইয়া তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এই আইউপ্যাকের পূর্ণরূপ কি? আইউপ্যাকের পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই আইউপ্যাক এখন পর্যন্ত 118টি মৌল আবিষ্কার করতে পেরেছে। এরাই কি? আইউপ্যাক কি? আইউপ্যাক মূলত কেমিস্ট্রির কি নিয়ে কাজ করে, আন্তর্জাতিক সংস্থা আর কি। মাথায় রাখবা, এখানে যে পর্যায় সারণীতে 118টি মৌল রয়েছে, এদের মধ্যে 98টি কি? 98টি প্রকৃতিতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? প্রকৃতিতে পাওয়া যায়। প্রকৃতিতে পাওয়া যায়। 118 থেকে যদি 98 বাদ দাও, আর কয়টা পাবা? 20টা। আর 20টা কোথায় পাওয়া যায়? আর 20টা কিন্তু হচ্ছে ভাইয়া কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়েছে। কৃত্রিমভাবে কি? ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়েছে। আরও মাথায় রাখবা, মানবদেহে 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল রয়েছে। মানবদেহে 26 ধরনের কি ভিন্ন ভিন্ন মৌল রয়েছে। মানবদেহে 26 ধরনের ভিন্ন ভিন্ন কি মৌল রয়েছে। এখানে আরেকটা এমসিকিউ রয়েছে, এটা হচ্ছে ল্যাবোইসিয়াম মাত্র 33টি মৌল নিয়ে ছক তৈরির কাজ শুরু করেছে। কি ছক? পর্যায় সারণী তৈরির কাজ শুরু করেছিলেন কে? ল্যাবোইসিয়াম। কয়টি মৌল নিয়ে? 33টি মৌল নিয়ে। আর মেন্ডেলিভ 63টি আবিষ্কৃত মৌল আর 4টি অনাবিষ্কৃত মৌল, অর্থাৎ এই 4টি ততদিন পর্যন্ত কি আবিষ্কৃত হয় নাই।
মোরলে পর্যায় সারণী নামে যে ছকটি তৈরি করেছেন বর্তমানে সেটি 118টি মৌলের আধুনিক পর্যায় সারণী হিসেবে কি প্রতিষ্ঠিত হয়েছে। কারণ পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো হচ্ছে, তোমরা যদি এই পর্যায় সারণীটা আঁকা একবার শিখে ফেলতে পারো তাইলে ভাইয়া তোমাদের আর কোনো চিন্তা থাকবে না এই পর্যায় সারণীর কি বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করার জন্য। এখানে ওইগুলো কিন্তু ভাইয়া বলা হয়েছে গ্রুপ 1 কয়টি মূল রয়েছে, গ্রুপ 2 কয়টি মূল রয়েছে এগুলো। কারণ এটা একটু মাথায় রেখো, 57 থেকে 51 পর্যন্ত এরকম 15টি মৌলকে কি ল্যান্থাইনাস সারির মৌল বলা হয়। আর যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 পর্যন্ত এরকম 15টি মৌলকে কি অ্যাক্টিনেট সারির মৌল বলা হয়। ল্যান্থাইনাস সারির মৌলগুলোর ধর্ম এত কাছাকাছি যে, অর্থাৎ ল্যান্থাইনাস সারির মধ্যে যে 15টি মৌল রয়েছে এগুলোর ধর্ম এত কাছাকাছি যে এদেরকে কি পর্যায় সারণীতে আলাদাভাবে স্থান দেওয়া সম্ভব হয় নাই। কেন? কারণ যদি এইগুলো পর্যায় অনুসারে সাজাতো তাদের ধর্ম কি ক্রমান্বয়ে পরিবর্তিত হয়, কিন্তু এগুলো যদি একটা গ্রুপে অবস্থান করে তাহলে তাদের ধর্ম একই রকম থাকে। ল্যান্থাইনাস সারির মৌলগুলোর ধর্ম এত কাছাকাছি যে অ্যাক্টিনেট সারির মৌল এত তাদের পর্যায় সারণীর নিচে ল্যান্থাইনাস সারির মৌল এবং অ্যাক্টিনেট সারির মৌল হিসেবে কি আলাদাভাবে রাখা হয়েছে। যদি এদেরকে পর্যায় সারণীতে স্থান দেওয়া হতো তাইলে কিন্তু ভাইয়া এগুলো পর্যায় অনুসারে হয়ে যেত। যদি পর্যায় অনুসারে হয়ে যায় তাহলে তাদের ধর্ম কি পরিবর্তিত হতো। যদি তারা একই গ্রুপে অবস্থান করে তাহলে তাদের ধর্ম কি একই রকম থাকে। কেন এখানে কিন্তু মৌলগুলোর ধর্ম সম্পর্কে একটা চমৎকার কথা বলা হয়েছে। ওইটা হচ্ছে একই পর্যায়ে বাম থেকে ডানের দিকে গেলে মৌলসমূহ ধর্ম কি ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। আবার একই গ্রুপের মৌলগুলো ভৌত ও রাসায়নিক ধর্ম প্রায় কি একই রকম। যদি এবার পর্যায় সারণীতে গ্রুপ নির্ণয়টা একটু দেখতে চাই, গ্রুপ নির্ণয় জন্য ভাইয়া তিনটা ভিন্ন ভিন্ন কি রয়েছে, গ্রুপ নির্ণয়ের জন্য তিনটা ভিন্ন ভিন্ন নিয়ম রয়েছে। যদি একটা ক্ষেত্রে দেখতে চাই, ধরো সোডিয়াম বললো সোডিয়ামের পর্যায় সারণীতে কত নম্বর গ্রুপে বা কত নম্বর পর্যায়ে অবস্থিত। এখন আমরা প্রথমে কি করব, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করব। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। 1s2 2s2 2p6 3s1। এখানে সোডিয়ামের বাইরের শেল অথবা সর্ববহিঃস্থ শক্তি স্তর বা সর্বশেষ কক্ষপথ কোনটা? তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তর যেহেতু সর্বশেষ কক্ষপথ, এটা একটু মাথায় রাখো। সর্বশেষ কক্ষপথ কি? সর্বশেষ কক্ষপথ 3, তাই পর্যায় কি? তাই পর্যায় হবে ভাইয়া 3। তাই পর্যায় 3 ভাইয়া। যেহেতু সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ কত? 3, তাই পর্যায় কত? 3। এবার যদি সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে কি রয়েছে? এস অরবিটাল রয়েছে। শুধুমাত্র যদি এস অরবিটাল থাকে, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে শুধুমাত্র যদি এস অরবিটাল থাকে, কি বললাম? যদি কোনো মৌলের সর্বশেষ কক্ষপথ কোনটা? এখানে 3 নম্বর শক্তি স্তর। যদি কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে শুধুমাত্র এস অরবিটাল থাকে, তাইলে এস অরবিটালের মাথার উপর যতটি ইলেকট্রন ততটাই কি তার গ্রুপ নির্ধারণ করে। যেহেতু এখানে এস অরবিটালে কয়টি ইলেকট্রন রয়েছে? একটি ইলেকট্রন রয়েছে, তাই সর্বশেষ কক্ষপথে এস অরবিটালে একটি ইলেকট্রন বিদ্যমান
তাই গ্রুপ কত ভাইয়া? তাই গ্রুপ হচ্ছে এক। কি বললাম? যদি সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ যেহেতু 3 তাই পর্যায় 3, কিন্তু যদি কোনো মৌলের এমন অবস্থা থাকে সর্বশেষ কক্ষপথে, এখানে সর্বশেষ কক্ষপথ কোনটা? তৃতীয় শক্তি স্তর। সর্বশেষ কক্ষপথে এস অরবিটাল থাকে এবং এস অরবিটালের যদি সর্বশেষ কক্ষপথে একটা শর্টকাট লিখে দিই, ট্রিক্স মাথায় রাখুন। সর্বশেষ কক্ষপথে শুধু এস অরবিটাল থাকলে যদি এটা ধরো 1 নাম্বার নিয়ম, যদি সর্বশেষ কক্ষপথে শুধু এস অরবিটাল থাকে, যদি সর্বশেষ কক্ষপথে শুধু কি ভাইয়া এস অরবিটাল থাকে, তাহলে এস অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে তাই কি? তাই গ্রুপ নির্ধারণ করবে। তাই গ্রুপ কি? নাম্বার। এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম। আর 2 নাম্বার নিয়ম হচ্ছে সর্বশেষ কক্ষপথ। কি বললাম? ধরো সর্বশেষ কক্ষপথে এস ও পি অরবিটাল থাকলে এস ও পি অরবিটাল থাকলে গ্রুপ হবে ভাইয়া, গ্রুপ হবে কত? এস অরবিটালে যতটি ইলেকট্রন রয়েছে আর পি অরবিটালে যতটি ইলেকট্রন রয়েছে তাদের সাথে সিম্পলি 10 যোগ করে দিবা, তাইলেই তুমি গ্রুপ পাইয়া যাবা। কি বললাম? 1 নাম্বার নিয়ম আছে গ্রুপ সংখ্যা বের করার সর্বশেষ কক্ষপথে যদি শুধুমাত্র এস অরবিটাল শুধুমাত্র এস অরবিটাল থাকে, তাইলে এস অরবিটাল যতটি ইলেকট্রন থাকবে তাই কি গ্রুপ নাম্বার। যদি সর্বশেষ কক্ষপথে এস ও পি অরবিটাল থাকলে, তাইলে গ্রুপ নাম্বার বের করার ফর্মুলা হচ্ছে এস অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে আর পি অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে ওই দুইয়ের ইলেকট্রনের সমষ্টির সাথে সিম্পলি 10 কি যোগ করে দিবে। 3 নাম্বার, যদি সর্বশেষ কক্ষপথে যদি এস অরবিটাল থাকে এবং তার আগের শক্তি স্তরে, ভালো করে বুঝো, এবং তার আগের শক্তি স্তরে কি ভাইয়া? যদি সর্বশেষ কক্ষপথে এস অরবিটাল থাকে এবং তার আগের শক্তি স্তরে ডি অরবিটাল থাকে, তখন গ্রুপ নম্বর বের করার ফর্মুলা হচ্ছে সিম্পলি এস অরবিটালের ইলেকট্রনের সাথে ডি অরবিটালের ইলেকট্রন কি সিম্পলি যোগ করে দাও। এগুলো কি ফর্মুলাও বলতে পারো ম্যাথমেটিক্সের ভাষায়, অথবা এগুলো কেমিস্ট্রির ক্ষেত্রে আর কি। এখন আমরা শুধুমাত্র কি সর্বশেষ কক্ষপথে এস অরবিটাল থাকলে গ্রুপ কত ওইটা বের করে শিখেছি। এস অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে ততটি কি গ্রুপ। এবার যদি আমরা কার ক্ষেত্রে দেখবো, এবার যদি আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখি, অ্যালুমিনিয়াম
অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যদি দেখতে চাও, অ্যালুমিনিয়াম কত? অ্যালুমিনিয়াম 13, 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। সর্বশেষ কক্ষপথ কোনটা ভাইয়া? এইটা 3 নম্বর শক্তি আছে। সর্বশেষ কক্ষপথে ভাই কি আছে? সর্বশেষ কক্ষপথে s অরবিটাল আছে আর p অরবিটাল আছে। সর্বশেষ কক্ষপথে শুধুমাত্র কি আছে? s অরবিটাল আছে আর p অরবিটাল আছে। যেহেতু সর্বশেষ কক্ষপথে শুধুমাত্র s অরবিটাল আর p অরবিটাল রয়েছে, তাইলে গ্রুপ কত হবে ভাইয়া? তাইলে ভাই গ্রুপ নাম্বার হবে s অরবিটালে কয়টি ইলেকট্রন রয়েছে? 2টি। আর p অরবিটালে কয়টি ইলেকট্রন রয়েছে ভাইয়া? 1টি। s আর p অরবিটাল যদি থাকে সর্বশেষ কক্ষপথে, সিম্পলিফাই তাদের সাথে কত যোগ? 10 যোগ, তাইলে 13। তাইলে অ্যালুমিনিয়ামের গ্রুপ নাম্বার কত? 13। যদি আমরা ক্রোমিয়ামের ক্ষেত্রে একটু দেখতে চাই, ক্রোমিয়াম দেখবো নাকি কপার দেখবো? স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম। যদি আমরা ক্রোমিয়ামের ক্ষেত্রে একটু দেখতে চাই, আমরা ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখি স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম। ক্রোমিয়াম 24, ক্রোমিয়ামের ক্ষেত্রে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d5, 18, 19। হ্যাঁ, এখন সর্বশেষ কক্ষপথে কি? এখানে সর্বশেষ কক্ষপথ কোনটা ভাইয়া? এটা একটু আগে দেখো, এখানে সর্বশেষ কক্ষপথ কোনটা? এই 4 নম্বর শক্তি স্তরে কি সর্বশেষ কক্ষপথ? এই সর্বশেষ কক্ষপথের আগের শক্তি স্তর কোনটি? 3 নম্বর শক্তি স্তর। কি বললাম? সর্বশেষ কক্ষপথ কোনটি? 4 নম্বর শক্তি স্তর। এই সর্বশেষ কক্ষপথের আগের শক্তি স্তর কোনটি? 3 নম্বর শক্তি স্তর। সর্বশেষ কক্ষপথে যদি s অরবিটাল থাকে, সর্বশেষ কক্ষপথে কি আছে? s অরবিটাল। এবং তার আগের শক্তি স্তর কোনটি? 3 নম্বর। 3 নম্বর শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে, দেখতে পাচ্ছ এখানে কি 3, এবং 3 নম্বর শক্তি স্তরে কি আছে? d অরবিটাল আছে। যদি সর্বশেষ কক্ষপথে s অরবিটাল এবং তার আগের শক্তি স্তর তথা তৃতীয় শক্তি স্তরে যেহেতু d অরবিটাল রয়েছে, এই ক্ষেত্রে গ্রুপ নাম্বার বের করার ফর্মুলা হচ্ছে সিম্পলি s আর d এর ইলেকট্রনের কি যোগফল। s অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? একটা। আর d অরবিটালে কয়টা আছে? 6টা। এখন যদি পর্যায় বের করতে হলে, পর্যায় ভাই এভরিথিং ইজ ইজি ভাইয়া, পর্যায় খুব ইজি ভাইয়া। পর্যায় যদি বের করতে চাই, এখানে ক্রোমিয়াম ইলেকট্রনের সর্বশেষ কক্ষপথ কোনটা? চতুর্থ শক্তি স্তরে কি ভাইয়া? সর্বশেষ কক্ষপথ। তাই পর্যায়ও কি 4। এখন যদি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সর্ববহিঃস্থ কক্ষপথ তথা বাইরের শেল কোনটা? সবচেয়ে বাইরের শেল, তৃতীয়। তাই পর্যায় কত? 3। এটাই এখানে বলা হয়েছে, যদি তোমরা একটু লক্ষ্য করো। কোন মলিকিউলের সর্বশেষ বাইরে প্রধান শক্তি স্তর নম্বরে কি? ওই মৌলের পর্যায় নম্বর, ওইটা পারবা। কোন মলিকিউলের বাইরে প্রধান শক্তি স্তরে যদি শুধু s অরবিটাল থাকে, তাইলে s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যায় কি? ওই মৌলের গ্রুপ নাম্বার। এটা গেল ফর্মুলা নাম্বার 1। এবার যদি ফর্মুলা নাম্বার 2 তে আসো, কোন মলিকিউলের বাইরে প্রধান শক্তি স্তরে যদি শুধু s ও p অরবিটাল থাকে, তবে s ও p অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলেই কি ওই মৌলের গ্রুপ নাম্বার পাওয়া যাবে। যেমন যদি বোরনের ক্ষেত্রে চিন্তা করো, সর্বশেষ কক্ষপথ কোনটা? দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরে কি রয়েছে? s অরবিটাল রয়েছে, p অরবিটাল রয়েছে। যেহেতু s আর p অরবিটাল রয়েছে, তাই s অরবিটাল যতটি ইলেকট্রন রয়েছে আর p অরবিটাল যতটি ইলেকট্রন রয়েছে তার সাথে সিম্পলিফাই কত যোগ করে দিব? 10 যোগ করে দিব। তাহলে কত? 13। আবার যদি গ্রুপ নাম্বার 3 এর দিকে একটু লক্ষ্য করি, কোনো মলিকিউলের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে কি অরবিটাল রয়েছে? s অরবিটাল থাকে, এবং তার আগের প্রধান শক্তি স্তরে কি অরবিটাল থাকে? d অরবিটাল থাকে। তবে s অরবিটাল ও d অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলেই কি গ্রুপ নাম্বার পাওয়া যাবে। কি বললাম? যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং আগের প্রধান শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে, তবে s অরবিটাল ও d অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলেই কি ওই মৌলের গ্রুপ নাম্বার পাওয়া যাবে। আর সবচেয়ে বাইরের শক্তি স্তরে কত? চতুর্থ। তাই পর্যায় কত? 4। মাথায় রেখো। কেন ভাই একটা কথা বলা হয়েছে, ওইটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসই হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি। অর্থাৎ কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে
যখন কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেই আমরা বলে দিতে পারি ওই মৌলটি কত নম্বর গ্রুপ এবং কত নম্বর পর্যায়ে অবস্থিত। তাই ইলেকট্রন বিন্যাসকে কি পর্যায় সারণীর মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা জানতে পারি কোন সকল মৌল একই গ্রুপে অবস্থিত, আবার কোন সকল মৌল একই গ্রুপে অবস্থিত নয়। যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের কক্ষপথের ইলেকট্রন বিন্যাস একই রকম, তারা একই গ্রুপে অবস্থিত। যেমন হিলিয়ামের ক্ষেত্রে যদি চিন্তা করো, হিলিয়ামের বাইরের কক্ষপথ কোনটি? প্রথম শক্তি স্তর। এই প্রথম শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন কীরকম? দুইটা আছে। এখন বেরিলিয়ামের ক্ষেত্রেও সর্বশেষ শক্তি স্তর কোনটি? দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? দুইটা রয়েছে। আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টা রয়েছে? দুইটা রয়েছে। তার মানে একই গ্রুপের মৌলের ক্ষেত্রে তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যার কোনো পরিবর্তন হতে হয়। অর্থাৎ এই দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? দুইটা। আর তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? দুইটা। আর প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? দুইটা। অর্থাৎ তাদের সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা সমান। তার মানে তারা 2 নম্বর গ্রুপে অবস্থিত। কেন এটাই বলছে, যে সকল মৌলের বাইরের প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস একই রকম সেই সকল মৌল একই গ্রুপে অবস্থান করে। অপরদিকে যে সকল মৌলের বাইরের প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস ভিন্ন রকম সেই সকল মৌল ভিন্ন গ্রুপে অবস্থান করে। যেমন চিন্তা করো পটাশিয়াম আর ক্যালসিয়াম। পটাশিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটার দ্বারাই হচ্ছে কীরকম? 4s1। আর ক্যালসিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা 4s2। যেহেতু এখানেও সর্বশেষ কক্ষপথ কোনটা? চতুর্থ শক্তি স্তর। আর এখানেও সর্বশেষ শক্তি স্তর কোনটা? চতুর্থ শক্তি স্তর। কিন্তু এই চতুর্থ শক্তি স্তরে এস অরবিটালে কয়টি ইলেকট্রন রয়েছে? একটি। আর এই চতুর্থ শক্তি স্তরে এস অরবিটালে কয়টি ইলেকট্রন রয়েছে? দুটি। তার মানে যেহেতু এখানে একটি ইলেকট্রন রয়েছে তাই এটি 1 নম্বর গ্রুপে অবস্থিত। আর যেহেতু এখানে 2টি ইলেকট্রন রয়েছে তাই এটি কি 2 নম্বর গ্রুপে অবস্থিত। এখানে এটাই বলা হয়েছে। আবার যে সকল মৌলের বাইরের শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা একটি, সে সকল মৌল অর্থাৎ এখানে কি বলা হয়, যে সকল ইলেকট্রন বিন্যাসের বাইরের শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা একটি, সে সকল মৌল কি করে? ইলেকট্রন দান করে। মাথায় রাখবা, কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি একটি অথবা 2টি অথবা 3টি ইলেকট্রন থাকে, প্রধানত একটি অথবা 2টি ইলেকট্রন থাকলে তারা ওই ইলেকট্রন সমূহ কি ত্যাগ করে কিসে পরিণত হয় ভাইয়া? ধনাত্মক আয়নে পরিণত হয়। আর যদি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে 6টি অথবা 7টি অথবা 5টি ইলেকট্রন থাকলেও সাধারণত 7টি অথবা 6টি ইলেকট্রন থাকতে তারা ইলেকট্রন গ্রহণ করে কি ঋণাত্মক আয়নে পরিণত হয়। যেমন এখানে কি, এখানে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? একটা। তাইলে সোডিয়াম কি করবে? সোডিয়াম যেহেতু ধাতু, কি বলেছিলাম, গ্রুপ নম্বর 1 এবং গ্রুপ নম্বর 2 এর মৌলসমূহ সাধারণত ধাতু হয়। আর গ্রুপ নম্বর 15, গ্রুপ নম্বর 16 আর গ্রুপ নম্বর 17 এর মৌলসমূহ সাধারণত কি হয়? অধাতু হয়। অধাতুরা কি করে? ইলেকট্রন গ্রহণ করে। ধাতুরা কি করে? ইলেকট্রন ত্যাগ করে। কেন বলা হয় যে সকল মৌল ইলেকট্রনের বাইরের শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা একটি, সে সকল মৌল সাধারণত ইলেকট্রন দান করে। যেমন সোডিয়ামের ক্ষেত্রে যদি তুমি প্রকাশ করো, এখানে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টি? একটি। তাই সোডিয়াম কি করবে ভাইয়া? ও একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হলো। আবার বলা হয়েছে এটা সোডিয়ামের ক্ষেত্রে সত্য। আবার এটাও যদি তুমি চিন্তা করো পটাশিয়ামের ক্ষেত্রে সত্য। কারণ পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টি? একটি। কারণ তারা 1 নম্বর গ্রুপের মৌল। 1 নম্বর গ্রুপের যে সমস্ত মৌল রয়েছে তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টি থাকবে? একটি। 2 নম্বর গ্রুপের যত সকল মৌল রয়েছে তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টি থাকবে? 2টি। গ্রুপ নম্বর 16তে যতটি মৌল রয়েছে তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টি? 6টি। আর গ্রুপ নম্বর 17 এর ক্ষেত্রে 7টি। আর গ্রুপ নম্বর 15 এর ক্ষেত্রে 5টি। এখন পটাশিয়াম কি করবে? একটি ইলেকট্রন ত্যাগ করে কি পটাশিয়াম প্লাস। আমি এখানে মাইনাস কেন দিছি? এই প্লাস ইলেকট্রনকে যদি তুমি এই পাশে নিয়ে আসো সমীকরণের, তাইলে এটা কি মাইনাস, তাই আমি মাইনাস দিয়ে লিখছি। তাইলে পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরে যেহেতু একটি ইলেকট্রন বিদ্যমান, তাই ও কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করে
পজিটিভ আয়নে অর্থাৎ ধনাত্মক আয়নে পরিণত হবে। আবার যে সকল মৌল এটমের বাইরের শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা কয়টি? 7টি। তারা ভাইয়া কি করবে? তারা অষ্টক পূরণের জন্য একটি ইলেকট্রন অধাতু মূলত কি করে? ইলেকট্রন গ্রহণ করে। 7টি ইলেকট্রন গ্রুপ নম্বর কতর ক্ষেত্রে দেখা যায়? 17-এর ক্ষেত্রে দেখা যায়। আর গ্রুপ নম্বর 17-এর মৌলসমূহ কি হয়? অধাতু হয়। তাইলে অধাতুরা কি করে? ইলেকট্রন গ্রহণ করে। কয়টি গ্রহণ করবে? যেহেতু এদের সর্বোচ্চ শক্তি স্তর 7টি, 8টি পূরণ হতে আর কয়টি লাগবে? একটি লাগবে। তাই কিন্তু তারা একটি গ্রহণ করবে। যদি অক্সিজেন হতো, অক্সিজেন তো গ্রুপ নম্বর 16 মৌল, তাইলে তার 8টি পূরণ করতে কয়টি দরকার? যেহেতু ওর সর্বশক্তি স্তরে 6টি ইলেকট্রন, তাইলে 8টি ইলেকট্রন পূরণ করতে ওর 2টি ইলেকট্রন দরকার। তাইলে সে সিম্পলি কি 2টি ইলেকট্রন গ্রহণ করবে। 2টি ইলেকট্রন গ্রহণ করে O2-। এখানে 2- কেন? কারণ 2টি ইলেকট্রন গ্রহণ করছে। এখানে এটাই বলা হয়েছে যে সকল ইলেকট্রনের বাইরের শক্তি স্তর মোট ইলেকট্রন সংখ্যা সে সকল মৌল সাধারণত একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা দেখায়। অর্থাৎ মুদ্রা কথা কি? মুদ্রা কথা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায়সারণীতে মৌলের অবস্থান ও মৌলের অবস্থান নির্ণয় করা যায়। এটা হচ্ছে প্রথম মুদ্রা কথা। ও মৌলসমূহের অনেক ধর্ম কি করা যায়? ব্যাখ্যা করা যায়। এটাই হচ্ছে দ্বিতীয় কথা। মূলত এই দুইটা কারণে ইলেকট্রন বিন্যাসকে কি পর্যায়সারণীর মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। মৌলসমূহের অনেক ধর্ম, যেমন ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেই তুমি বলে দিতে পারো এও একটা ইলেকট্রন ত্যাগ করছে, পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে, কারণ তারা গ্রুপ নম্বর 1-এ অবস্থিত। আর ক্লোরিন কি করতেছে? ইলেকট্রন গ্রহণ করতেছে। তাইলে মৌলসমূহের অনেকগুলো কি ধর্ম ব্যাখ্যা করা যায়। আর হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেন একটি অধাতু। কেন অধাতু? হাইড্রোজেনের নিকটবর্তী 18 নম্বর গ্রুপের মৌল কোনটি? হাইড্রোজেনের নিকটবর্তী 18 নম্বর গ্রুপের মৌল হচ্ছে হিলিয়াম, কারণ হাইড্রোজেনের পরপরই কি হিলিয়াম অবস্থিত। হিলিয়ামের সর্বশক্তি স্তরে ইলেকট্রন কয়টি? হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ভাইয়া ইলেকট্রন হচ্ছে 2টি। কিন্তু হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টি? এটা যদি চিন্তা করি, পর্যায়সারণীতে ব্যতিক্রম হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টি? হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে ভাইয়া একটি। যেহেতু একটি, হাইড্রোজেন ক্ষার মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাইবে তার নিকটবর্তী 18 নম্বর গ্রুপের মৌলের মতো। তার নিকটবর্তী 18 নম্বর গ্রুপের মৌল কি? হিলিয়াম। হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 2টি ইলেকট্রন আছে। কিন্তু হাইড্রোজেনের কয়টি ছিল ভাই? একটি। ও যদি হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস গঠন করতে চাই, ওর কি করতে হবে? ইলেকট্রন গ্রহণ করতে হবে। ইলেকট্রন গ্রহণ খাড়া করে অধাতু করে, তাই হাইড্রোজেনকে কি অধাতু বলা হয়। তাইলে ওর যেহেতু 2টি ইলেকট্রন পূরণ করতে হবে, কিন্তু ওর আছে কয়টি? একটি। তাইলে ওর একটি ইলেকট্রন কি করতে হবে? একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে। একটি ইলেকট্রন গ্রহণ করলেই তো কি 2টি ইলেকট্রন হবে। এই যে একটি ইলেকট্রন গ্রহণ করে 18 নম্বর গ্রুপের মৌলের মতো হতে চায়, এই টার্মটাকে বলা হয় স্থিতিশীলতা। স্থিতিশীলতা টার্মটা কি? কোনো মৌল 18 নম্বর গ্রুপের মৌলের মতো হতে চাওয়া, এটাকেই কি বলা হয়? স্থিতিশীল বলা হয়। স্থিতিশীল মানে ধরো তোমার কাছে টাকা পয়সা আছে, তাইলে কি তুমি আর কাজ করতে চাইবে? কোনোদিন চাইবে না। বাট তোমার যদি টাকা পয়সা না থাকে, তুমি এদিক ওদিক কি ছুটাছুটি করবা। এটাই তো আমাদের দৈনন্দিন জীবনে ঘটে থাকে। এখানে মৌলসমূহের ক্ষেত্রেও তাই। স্থিতিশীল মানে সে টাকা উপার্জন করার জন্য কি একটা ইলেকট্রন গ্রহণ করে এই হিলিয়ামের মতো কি অর্জন করতে চাই। আবার গ্রুপ নম্বর 17-এর মৌলসমূহ কি 7টি ইলেকট্রন থাকে সর্বশেষ কক্ষপথে। তারাও কি গ্রুপ নম্বর 18-এর মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাই। আর আমরা জানি গ্রুপ নম্বর 18-এর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? 8টি ইলেকট্রন থাকে। কিন্তু এখানে কয়টি ইলেকট্রন রয়েছে? 7টি ইলেকট্রন রয়েছে। ওর যদি গ্রুপ নম্বর 18-এর মতো ইলেকট্রন অর্জন করতে হয়, 7টি থেকে ওর 8টি ইলেকট্রন হতে হবে। 8টি ইলেকট্রন হতে ওর কয়টি ইলেকট্রন গ্রহণ করতে হবে? একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। হাইড্রোজেনও কি একটা ইলেকট্রন গ্রহণ করতে হয়েছে, আর গ্রুপ নম্বর 17-এর মৌলসমূহ কি একটি ইলেকট্রন গ্রহণ করতে হয়েছে। তাই হাইড্রোজেনকে গ্রুপ নম্বর 17-তে রাখার একটা মতবাদ উঠেছিল। বাট আমরা যদি চিন্তা করি, কিন্তু হাইড্রোজেনকে কেন গ্রুপ নম্বর 1-এ রাখা হলো? কারণ গ্রুপ নম্বর 1-এর মৌলসমূহের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসে সর্বশক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে? হাইড্রোজেন ইলেকট্রনের সর্বশক্তি স্তরে ইলেকট্রন রয়েছে একটি।
যদি কোনো মৌলের সর্বশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসে যদি এস অরবিটালে একটি ইলেকট্রন থাকে তাহলে সে কত নম্বর গ্রুপে অবস্থিত? 1 নম্বর গ্রুপে অবস্থিত। আবার হাইড্রোজেনকে কি গ্রুপ নাম্বার 1 এ রাখা হয়েছে, কিন্তু এটাই মূল কারণ নয়। মূল কারণ আরও রয়েছে, যেমন ধাতুসমূহের সর্বশক্তিশালী ইলেকট্রন কয়টি রয়েছে? ধাতুসমূহের অর্থাৎ 1 নাম্বার গ্রুপের কি বললাম, গ্রুপ নাম্বার 1-এর মৌলসমূহের সর্বশক্তিস্তরে কয়টি ইলেকট্রন রয়েছে? 1টি ইলেকট্রন রয়েছে। আর হাইড্রোজেনের সর্বশক্তিস্তরে কি? 1টি ইলেকট্রন রয়েছে। তাই হাইড্রোজেনের অনেক ধর্ম কি গ্রুপ নাম্বার 1-এর মৌলসমূহের ধর্মের সাথেও কি মিলে যায়, এটাই বলা হয়েছে এখানে। হাইড্রোজেন একটি অধাতু, কিন্তু পদার্থের সাথে হাইড্রোজেন তীব্র তড়িৎ রূপান্তর ক্ষার ধাতু সোডিয়াম পটাশিয়ামের সাথে গ্রুপ 1 স্থান দেওয়া হয়। এর কারণ ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনেরও বাইরের প্রধান শক্তি স্তরে কি একটি মাত্র ইলেকট্রন রয়েছে। যেহেতু ক্ষার ধাতুর একটি ইলেকট্রন বিদ্যমান, হাইড্রোজেনেরও কি একটি মাত্র ইলেকট্রন নির্মাণ, বা হাইড্রোজেনের অনেক ধর্ম ক্ষার ধাতুগুলো ধর্মের সাথেও মিলে যায়। যেহেতু ক্ষার ধাতুগুলোর কি সর্বশক্তি স্তরে কয়টি ইলেকট্রন বিদ্যমান? 1টি, আর হাইড্রোজেনেরও কি 1টি ইলেকট্রন, তাই হাইড্রোজেনের অনেক ধর্ম কি ক্ষার ধাতু সমূহ। অন্যদিকে হেলোজেন মূল, হেলোজেন মানে কি গ্রুপ 17। হেলোজেন মানে গ্রুপ কত? হেলোজেন মানে গ্রুপ 17। গ্রুপ 17-র একটি পরমাণু যেমন একটি ইলেকট্রন গ্রহণ করে, যেহেতু এদের সর্বশক্তি আছে কয়টি ইলেকট্রন? 7টি ইলেকট্রন, তাই সে গ্রুপ নম্বর 18-র মতো হতে গ্রুপ নম্বর 18-র মৌলসমূহ সর্বশক্তি স্তরে কয়টি ইলেকট্রন বিদ্যমান? 8টি ইলেকট্রন বিদ্যমান। 7টি থেকে যদি 8টি ইলেকট্রন অর্জন করতে হয় তাহলে তার একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে। একটি পরমাণু তেমন একটি কি ইলেকট্রন গ্রহণ করতে হবে। হাইড্রোজেনও তেমনই কি একটি ইলেকট্রন গ্রহণ করে, কারণ কি হাইড্রোজেন সর্বশক্তি স্তরে কি একটি ইলেকট্রন বিদ্যমান, ও কি হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। তার নিকটবর্তী 18 নম্বর গ্রুপের মধ্যে হিলিয়ামের কয়টি ইলেকট্রন বিদ্যমান? সর্বশক্তি স্তরে 2টি ইলেকট্রন বিদ্যমান, তাই হাইড্রোজেন একটি ইলেকট্রন গ্রহণ করে হিলিয়ামের মতো হতে চায়। তাইলে এখানে গ্রুপ নম্বর 17-র মৌলসমূহ ইলেকট্রন গ্রহণ করে, হাইড্রোজেনের কি ইলেকট্রন গ্রহণ করে, তাই হাইড্রোজেন অনেক ধর্ম হেলোজেনের ধর্মের সাথেও কি মিলে যায়। তবে হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম কার সাথে মিলে যায়? ক্ষার ধাতুসমূহ তথা গ্রুপ নম্বর 1-এর সাথে মিলে যাওয়ায় একে কি ক্ষার ধাতুর সাথে গ্রুপ 1-এ স্থান দেওয়া হয়েছে। বা যদি দেখো হিলিয়ামের অবস্থান, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখি ওর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 2টা। দ্যাট মিনস ও 2 নম্বর গ্রুপে অবস্থিত, বাট ও 2 নম্বর গ্রুপে অবস্থিত নেই, ও হচ্ছে 18 নম্বর গ্রুপে অবস্থিত। কারণ কি? কারণ 2 নম্বর গ্রুপের মৌলসমূহ মৃৎক্ষার ধাতু। মৃৎ অর্থ মাটি, ক্ষার অর্থ ক্ষার, অর্থাৎ মাটিতে পাওয়া যায় ওই ধাতুগুলো। যেহেতু ওই ধাতুগুলো মাটিতে পাওয়া যায়, বাট হিলিয়াম তো মাটিতে পাওয়া যায় না। হিলিয়াম কি? হিলিয়াম ধাতু না, হিলিয়াম হচ্ছে গ্যাস হিসেবে অবস্থান করে। কি গ্যাস? নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় মানে কি? কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, ইলেকট্রন গ্রহণ করতে চায় না, ইলেকট্রন ত্যাগ করতে চায় না, ইলেকট্রন শেয়ার করতে চায় না। কেন নিষ্ক্রিয়? কারণ কোনো মৌলের এই সূত্রটা কি? এই সূত্রটা হচ্ছে কোনো মৌলের n-তম শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? 2n² সংখ্যক কোনো শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে। যদি প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারবে? n এর জায়গায় সিম্পলি 1 বসাও, তাইলে তুমি কয়টা হয়? 2টি ইলেকট্রন পাবা। যদি তুমি বের করতে চাও দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন বসতে পারবে, এটা কি? এটা হচ্ছে ম্যাক্সিমাম ইলেকট্রন বের করার সূত্র। ম্যাক্সিমাম ইলেকট্রন বের করার সূত্র কি? শক্তি স্তর বা শেলে মধ্যে ম্যাক্সিমাম ইলেকট্রন বের করার সূত্র শেল তথা কক্ষপথে। যদি তুমি প্রথম শক্তি স্তরের কথা চিন্তা করো তাহলে এর স্থলে সিম্পলি কত? 1, তাহলে 2টি। যদি তুমি দ্বিতীয় শক্তি স্তরের কথা চিন্তা করো তাহলে এর স্থলে কি সিম্পলি 2 বসাই দিবা, তাহলে দ্বিতীয় শক্তি স্তর সর্বোচ্চ কয়টি? 8টি, কারণ n² 2² 4 গুণ 8। তাহলে প্রথম শক্তি স্তরে কি 2টি ইলেকট্রন থাকতে পারে। যদি কোনো শক্তি স্তরে সর্বোচ্চ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকতে পারে ততটি ইলেকট্রন যদি থাকে তাহলে সে নিষ্ক্রিয়। কি বললাম? যদি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকতে পারে ততটি ইলেকট্রন যদি থাকে তাহলে সে নিষ্ক্রিয়। যেহেতু হিলিয়ামের সর্বশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারবে? 2টি ইলেকট্রন থাকে। হিলিয়ামের কি 2টি আছে, তাই কি হিলিয়াম নিষ্ক্রিয়। আবার হিলিয়াম যেহেতু নিষ্ক্রিয়, হিলিয়ামের ধর্ম
গ্রুপ নম্বর 18 যে মৌলসমূহ রয়েছে আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, ওর্গান এদের সাথে মিলে যায়, কারণ এরাও কি নিষ্ক্রিয়, অর্থাৎ কারোর সাথে বিক্রিয়া করে না, গ্রহণ বর্জন এদের ক্ষেত্রে হয় না। তাই হিলিয়ামকে কি সিম্পলি গ্রুপ নম্বর 18 দেখি স্থান দেওয়া হয়েছে। যদি ল্যান্থানিয়াস সারির ক্ষেত্রে চিন্তা করি, ল্যান্থানিয়াস সারিগুলো আমরা পর্যায় সারণী আইকা দেখাইছিলাম। ল্যান্থানিয়াস সারির মৌলসমূহগুলো কি 6 নম্বর পর্যায়ের 3 নম্বর গ্রুপে অবস্থিত, আর অ্যাক্টিনিয়াস সারির মৌলগুলো 7 নম্বর পর্যায়ের 3 নম্বর গ্রুপে অবস্থিত। এই অবস্থানগুলোতে যদি আমরা ল্যান্থানিয়াস সারির যে 15টি মৌল রয়েছে এবং অ্যাক্টিনিয়াস সারির যে 15টি মৌল রয়েছে ওইগুলো যদি বসাই, তাহলে পর্যায় সারণী কি হতো, আকৃতি বিকৃত হয়ে যেত, অর্থাৎ সৌন্দর্য নষ্ট হয়ে যেত। তাই আমরা কি ল্যান্থানিয়াস সারি এবং অ্যাক্টিনিয়াস সারির মৌলগুলোকে পর্যায় সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ল্যান্থানিয়াস সারি এবং অ্যাক্টিনিয়াস সারির মৌলগুলোকে পর্যায় সারণীর নিচে কি সিম্পলি আলাদাভাবে রাখি। এবার চলে যাবো ভাই হচ্ছে আমরা পর্যায়বৃত্ত ধর্মে। কি ধর্ম? পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম পর্যায়বৃত্ত ধর্ম কার পর্যায়বৃত্ত ধর্ম ভাইয়া? মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। কারণ মৌলের পর্যায়বৃত্ত ধর্মের প্রথম টপিক কি? 5 টপিক যদি চিন্তা করি, টপিক 5 টপিক হচ্ছে ধাতব ধর্ম। ধাতব ধর্ম, ধাতব ধর্মের আগে আমরা একটু চলো কি ধাতব ধর্ম এক্সপ্লেন করার আগে আমরা একটু পারমাণবিক আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ নামে একটা যে টপিক রয়েছে ওইটা একটু বুঝে আসি। পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। ধামে যে টপিক রয়েছে ওইটা একটু বলতে আসি। এটা তোমাদের বই রয়েছে পারমাণবিক আকার তথা কি পারমাণবিক ব্যাসার্ধ। বইয়ের মধ্যে লেখা আছে পারমাণবিক আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ কি একটি পর্যায়বৃত্ত ধর্ম। যদি অর্থাৎ এটা কি, ধরো এটা একটা পর্যায় সারণী, আর পর্যায় সারণীর ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো এটা কি, এটা হচ্ছে বাম আর এটা কি, এটা হচ্ছে ডান। যদি পর্যায় সারণীর ক্ষেত্রে চিন্তা করি, যদি এবার গ্রুপের ক্ষেত্রে চিন্তা করি, এটা কার ক্ষেত্রে বিবেচনা করলে? পর্যায়ের ক্ষেত্রে বিবেচনা করলে। আর যদি আমরা গ্রুপের ক্ষেত্রে বিবেচনা করি, এটা কি উপর আর এটা কি নিচ। এটা কি গ্রুপ, কারণ গ্রুপ কি হয়, খাড়া হয়। গ্রুপ খাড়া বলতে গ্রুপ হয় উপর থেকে নিচ, আর পর্যায় হয় কি বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত দৈর্ঘ্যকে কি পর্যায় বলে। এখন মাথায় রাখবা, এই ভ্রামে পর্যায় সারণীর ভ্রামে যে মৌলসমূহ রয়েছে তাদের পারমাণবিক ব্যাসার্ধ কম। কি বললাম?
কেন কম, রাইট? এটা কি পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার। যদি আমরা এখানে বিবেচনা করি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন কয়টা? সোডিয়ামের ক্ষেত্রে 11টা প্রোটন, 11টা কি ইলেকট্রন। আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 12টা প্রোটন, অর্থাৎ তার পারমাণবিক সংখ্যা অনুযায়ী কি প্রোটন আর ইলেকট্রন, যদি এটা চার্জ নিরপেক্ষ হয়, এখানে কি 12টা ইলেকট্রন। আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 13টা প্রোটন আর 13টা কি ইলেকট্রন। এখন যদি আমরা একটু বিবেচনা করি, 11টা প্রোটন 11টা ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ হবে, তার চেয়ে ভাইয়া 13টা প্রোটন ও 13টা ইলেকট্রনকে পরস্পরকে বেশি আকর্ষণ করবে। এটা কত নম্বর পর্যায়ের মৌল? এরা হচ্ছে ভাইয়া 3য় নম্বর পর্যায়ের মৌল। এরা 3য় নম্বর পর্যায়ের মৌল। কি বললাম? এরা 3য় নম্বর পর্যায়ের মৌল। 3য় নম্বর পর্যায়ের মৌলমা বলতে তাদের ডায়াগ্রাম কয়টা বা শক্তি স্তর কয়টি? 3টি। যেহেতু এরা 3য় নম্বর পর্যায়ের মৌল, তাই তাদের ডায়াগ্রাম যদি একটু আঁকাই, যেহেতু এটা 3য় নম্বর পর্যায়ের মৌল, তাইলে আমাদের কয়টা বৃত্ত আঁকতে হবে? একটার মধ্যে 3টে। এভাবে আঁকাকে আমরা কি বলে থাকি ভাইয়া? ডায়াগ্রাম আঁকা। এটা কি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের ডায়াগ্রাম। এবার যদি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে একটু দেখি, একটি 30। এবার যদি আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে একটু দেখি, এই ইলেকট্রন বিন্যাসটা ভাইয়া কার? এই ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে সোডিয়ামের, আর এটা ম্যাগনেসিয়ামের, আর এটা কার? আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। তোমরা একটা কথা বলতে পারো ভাইয়া, যখন আপনি সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম একটু ছোটো, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম একটু ছোটো, কিন্তু একটা যে জিনিস একই, ওইটা হচ্ছে পর্যায়। এরা কত নম্বর পর্যায়ের অন্তর্ভুক্ত? 3য় নম্বর পর্যায়ের অন্তর্ভুক্ত। তাই এদের অভ্যন্তরীণ বৃত্ত কয়টি? 3টি। 1 2 3, অর্থাৎ গোলীয় ডায়াগ্রাম আর কি। এখানেও 1 2 3, কেন 1 2 3। কিন্তু এখানে একটু বড় আর এখানে একটু চাপান, এখানে আরেকটু চাপান। এর ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে? এর ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন রয়েছে। এর ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন? 2টি। দ্বিতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন? 8টি। এখন তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন বিদ্যমান? কেবলমাত্র 1টি। আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন বিদ্যমান? 2টি। দ্বিতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন বিদ্যমান? 8টি। তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন বিদ্যমান? তৃতীয় শক্তি স্তরে এখানে 1টি ইলেকট্রন বিদ্যমান, এখানে 2টি, এখানে 8টি, আর এখানে 2টি ইলেকট্রন বিদ্যমান। এবার যদি আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে চিন্তা করি, প্রথম শক্তি স্তরে কয়টি? 2টি। দ্বিতীয় শক্তি স্তরে কয়টি? 8টি। তৃতীয় শক্তি স্তরে কয়টি? 3টি। এখানে দেখো এখানে এই ভিতরে 10টি ইলেকট্রন রয়েছে। 10টি ইলেকট্রন ভাত দাও, এখানে 11টি প্রোটন 11টি ইলেকট্রনকে যে বলে আকর্ষণ করবে, তার চেয়ে বেশি বলে আকর্ষণ করবে এটা, আর তার চেয়ে বেশি বলে আকর্ষণ করবে একটা। কারণ প্লাস মাইনাসকে কী করে? আকর্ষণ করে। এই আকর্ষণের কারণে শক্তি স্তরের আকারগুলো কি হয়? অর্থাৎ
এইটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, এগুলো তো ভাই শক্তি স্তর। এই শক্তি স্তরের আকারগুলো কি হয়? ছোট হয়। এখানে যত বাম থেকে ডানে যাচ্ছে আকার তত কি হচ্ছে? পরমাণুর আকার তথা পারমাণবিক ডায়াগ্রামের আকার ছোট হচ্ছে। কেন? কারণ পারমাণবিক সংখ্যা বাড়তেছে। কারণ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, আর ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 12, আর অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13। যেহেতু পারমাণবিক সংখ্যা বাড়তেছে তাই প্রোটন বাড়তেছে, ইলেকট্রন বাড়তেছে। প্রোটন আর ইলেকট্রন বাড়লে আকর্ষণ বাড়ে, আকর্ষণ বাড়লে শক্তি স্তরের আকার কি হয়? ছোট হয়। যেখানে এখানে শক্তি স্তরের আকার বড়, এখানে কি ছোট। কারণ কি? কারণ এই কেন্দ্রের মধ্যে রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে রয়েছে পজিটিভ চার্জ, আর যে বাইরে শক্তি স্তর রয়েছে ওইখানে রয়েছে কি? নেগেটিভ চার্জ। নেগেটিভ পজিটিভকে যত দ্রুত যত শক্তিশালী বলে আকর্ষণ করবে তারা কি তত কি ছোট হবে। এখানে প্লাস মাইনাসের আকর্ষণ বেশি হওয়ায় এটা কি শক্তি স্তরগুলো কি নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করছে। কারণ নিউক্লিয়াসে কি অবস্থিত? প্রোটন অবস্থিত, পজিটিভ চার্জ অবস্থিত। এখানে ইলেকট্রন এর তুলনায় একটু কম হওয়ায় তাই শক্তি স্তরগুলো নিউক্লিয়াস থেকে একটু দূরে অবস্থিত। আর এখানে ইলেকট্রন আরও কম হওয়ায় নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কি? সর্বশেষ শক্তি স্তর যে ইলেকট্রন রয়েছে ওই ইলেকট্রন দূরত্ব আরেকটু বেশি। তার মানে আমরা কি বুঝেছি? পর্যায় সারণীর যে পর্যায় রয়েছে এই পর্যায়ের মধ্যে বাম থেকে যদি ডানে যায় পারমাণবিক আকার কি পায়? হ্রাস পায়। বাম থেকে ডানে গেলে, বাম থেকে যদি ডানে যায় তাইলে পারমাণবিক আকার কি হয়? পারমাণবিক আকার হ্রাস পায়। হ্রাস পায় মানে কি? কমে যায় আর কি, অর্থাৎ ছোট হয়ে যায় আর কি। যখন উপর থেকে নিচের দিকে আসে, তো দেখি, ধরো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। সোডিয়াম কত নম্বর পর্যায়ে? তৃতীয় পর্যায়ে। পটাশিয়াম চতুর্থ পর্যায়ে, ক্যালসিয়াম পঞ্চম পর্যায়ে। সোডিয়াম যেহেতু তৃতীয় পর্যায়ে অবস্থিত তাই তার কক্ষপথ কয়টা? 3টা। পটাশিয়াম যেহেতু চতুর্থ পর্যায়ে অবস্থিত তাই পটাশিয়ামের কক্ষপথ কয়টা? 4টা। ক্যালসিয়াম যেহেতু পঞ্চম পর্যায়ে অবস্থিত তাই তার কক্ষপথ কয়টা? 5টা। কক্ষপথ বাড়লে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পায়। যদিও বলতে পারো ভাইয়া সোডিয়াম 11 নম্বর, 11 নম্বর বলতে আমি কি বুঝাচ্ছি? 11 নম্বর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পটাশিয়াম, 12 নম্বর সংখ্যা বিশিষ্ট ক্যালসিয়াম, 13 নম্বর সংখ্যা বিশিষ্ট। স্যার এটা কি বললাম? পটাশিয়াম 19 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, পারমাণবিক সংখ্যা বিশিষ্ট। আর ক্যালসিয়াম কি? ক্যালসিয়াম কেন লিখলাম? সোডিয়াম, পটাশিয়াম, হাইলিনাকে রুবি। ধরো এখানে কি আছে? রুবিডিয়াম রয়েছে, বা এটা বাদ দিই তোমাদের সুবিধার্থে এই রুবিডিয়ামকে দিলাম না, বা তার আগে দিলাম ধরো লিথিয়াম। লিথিয়াম কত? লিথিয়াম 3 নম্বর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, আর লিথিয়াম 2 নম্বর পর্যায়ে অবস্থিত। যেহেতু লিথিয়াম 2 নম্বর পর্যায়ে অবস্থিত তাই লিথিয়ামের ডায়াগ্রাম কি? 2টা হবে। দুটি। আর কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে ভাইয়া 3টি। আর পটাশিয়ামের ক্ষেত্রে 4টি, কারণ পটাশিয়াম 4 নম্বর পর্যায়ে অন্তর্ভুক্ত।
কারণ লিথিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন? 2টি ইলেকট্রন। ধরো এটা লিথিয়াম, এটা কি? এটা সোডিয়াম, আর এটা কি? এটা পটাশিয়াম। লিথিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, আর সর্বশেষ কক্ষপথে কি? 1টি ইলেকট্রন। তোমরা অবশ্যই গুল্লা আর লুইস প্রতীক দিয়ে দিবা আর কি, অর্থাৎ ক্রস দিয়ে। আর সোডিয়ামের ক্ষেত্রে আমি সময়ের সুবিধার্থে 2 আর 1 দিছি। সোডিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে কি? তৃতীয় কক্ষপথে ধরো 1টি ইলেকট্রন বিদ্যমান। আর পটাশিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 8টি, চতুর্থ কক্ষপথে কি? 1টি ইলেকট্রন বিদ্যমান। এখন আমরা কি শিখেছিলাম ভাইয়া? পারমাণবিক সংখ্যা বাড়লে প্রোটনও বৃদ্ধি পায়, ইলেকট্রনও বৃদ্ধি পায়। প্রোটন আর ইলেকট্রন বৃদ্ধি পেলে তাদের আকর্ষণের কারণে শক্তি স্তরের আকার কি হয়ে যায়? ছোট হয়ে যায়। এখানেও কি ছোট হবে না? অবশ্যই ছোট হবে। কিন্তু এখানে 2টা শক্তি স্তর, এখানে 3টা শক্তি স্তর। যেহেতু এখানে নতুন করে শক্তি স্তর যুক্ত হয়েছে, নতুন করে কি এখানে 2টা শক্তি স্তর, এখানে 3টা শক্তি স্তর, অর্থাৎ এখানে একটা শক্তি স্তর কি অতিরিক্ত যুক্ত হয়েছে। আর এটা যেহেতু 4 নাম্বার, তাই এখানে কি আরও একটা শক্তি স্তর অতিরিক্ত যুক্ত হয়েছে। যেহেতু শক্তি স্তর যুক্ত হয়েছে, ওই যে প্রোটন আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ, ওইটার নগণ্য হয়ে যাবে। কারণ শক্তি স্তরের তুলনায় ওর আকর্ষণ কি? নগণ্য। যদি শক্তি স্তর একই থাকে, অর্থাৎ একই পর্যায়ে বরাবর হয়ে থাকে, তাইলে তাদের প্রোটন আর ইলেকট্রনের যে আকর্ষণ বল, ওই আকর্ষণের কারণে ওই শক্তি স্তরের আকার কি হয়ে যায়? ছোট হয়ে যায়। বাট যখন গ্রুপের ক্ষেত্রে হয়, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, যেহেতু এরা 1 নাম্বার গ্রুপের মৌল, যেহেতু গ্রুপের ক্ষেত্রে বিবেচিত হয়, এখানেও তো ভাইয়া প্রোটন আর ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, সত্য, কথা সত্য। বাট এখানে যে শক্তি স্তর অতিরিক্ত একটা যুক্ত হচ্ছে, ওই শক্তি স্তরের যুক্ত হওয়ার কারণে ওই যে আকর্ষণটা, ওইটা নগণ্য হয়ে যাচ্ছে। ওইটা হচ্ছে, বাট শক্তি স্তর যুক্ত হওয়ার তুলনায় এটা কি? নগণ্য। যেহেতু নগণ্য হয়ে যাচ্ছে, এই লিথিয়াম থেকে তার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের দূরত্ব, এই সোডিয়ামের কেন্দ্র থেকে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে তার সর্বশেষ ইলেকট্রনের দূরত্ব, আর পটাশিয়ামের ক্ষেত্রে তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের দূরত্ব কিন্তু ভাইয়া সেম না। এখানে দূরত্ব কাছে, আর এখানে দূরত্ব একটু দূরে, এখানে আর একটু দূরে। যেহেতু ইলেকট্রন আর নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন থাকে। যেহেতু ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব যত বাড়বে, আকর্ষণ তত কমবে। কি বললাম? নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ যত, অর্থাৎ নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে দূরত্ব যত বাড়বে, আকর্ষণ তত কমবে। আর আকর্ষণ কমলে পরমাণুর আকার বৃদ্ধি পাবে। কি বললাম? আকর্ষণ কমলে আকার কি হবে? আকার বাড়বে। কি বললাম? আকর্ষণ কমলে আকার বাড়বে। যেহেতু এখানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বেশি, তার মানে আকর্ষণ কম। কারণ যখন মানুষ দূরে দূরে থাকে, তখন তাদের মধ্যে আকর্ষণ কম হয়। যদি মানুষ কাছাকাছি থাকে, তাহলে তাদের মধ্যে কি হয়? আকর্ষণ বেশি হয়। যেহেতু এখানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন দূরে অবস্থিত, তাই আকর্ষণ কম। আর আকর্ষণ কমলে আকার কি? বাড়ে। আর এর ক্ষেত্রে আকর্ষণ একটু বেশি, তাই আকারও কি? আকার একটু কম, কারণ আকর্ষণ বাড়লে আকার কি? কমে। আর লিথিয়ামের ক্ষেত্রে দূরত্ব একটু কম, যেহেতু দূরত্ব কম, আকর্ষণ বেশি, আর আকর্ষণ বেশি হলে আকার কি? একেবারে কম।
এটাই বলা হয়েছে তোমাদের বইয়ে। তাই একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়, কিন্তু একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক আকার কি পায়? বৃদ্ধি পায়। ওইটাই লিখব এখানে। উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। কি বললাম? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। কেন? কারণ নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির কারণে আকর্ষণ বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে আকর্ষণ বাড়লে আকার কি হয়? ছোট হয়। ওই ক্ষেত্রে নতুন করে শক্তি স্তর যুক্ত না হওয়ায় ওই শক্তি স্তরের হিসাবটা ওইখানে করতে হয় না। বাট যখন আমরা একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যাব, তখন নতুন করে শক্তি স্তর যুক্ত হচ্ছে। কথা সত্য, প্রোটন সংখ্যাও বাড়তেছে, ইলেকট্রনও বাড়তেছে, তাই আকর্ষণও বাড়তেছে। বাট ওই আকর্ষণ গণ্য হবে না। কারণ কি? কারণ নতুন করে শক্তি স্তর যুক্ত হওয়ার কারণে তার আকার যতটুকু বৃদ্ধি পাচ্ছে ওইটা দিয়ে কি ওইটা হিসাব করা যায় না। এটা গেল বেসিক। তুমি যদি এতটুকু না বুঝো, এতটুকু মাথায় রাখো, একই গ্রুপের অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার কি হ্রাস পায়। একই পর্যায়ের বামের যে মৌলসমূহ রয়েছে তাদের পারমাণবিক আকার বেশি কাদের তুলনায়? ডানের তুলনায়। একই পর্যায়ে বামের মৌলসমূহের পারমাণবিক আকার বেশি এবং একই পর্যায়ের ডানের মৌলসমূহের পারমাণবিক আকার কি কম। আর একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। দ্যাট মিনস একই গ্রুপের উপরের দিকে মৌলের পারমাণবিক আকার ছোট এবং নিচের দিকের মৌলের পারমাণবিক আকার কি বেশি। এখানে দিলাম। আরেকটা কথাই মাথায় রাখো, পারমাণবিক আকার হ্রাস পেলে তোমাদের বইয়ে আর দুইটা টপিক রয়েছে। ওইটা হচ্ছে পারমাণবিক আকার হ্রাস পায় কিভাবে? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। কি কি বৃদ্ধি পায়? আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। বা এটা পরে বলি, কিন্তু আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। যদি এটা বুঝতে পারো তাহলে এটাও বোঝার কথা ধাতব ধর্ম ভার্সেস অধাতব ধর্ম। ধাতব ধর্ম কি? ধাতুসমূহ যে ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করার যে ধর্ম ওইটা কি ধাতব ধর্ম বলে। আর অধাতু কি করে? ইলেকট্রন গ্রহণ করে। অধাতুর এই ইলেকট্রন গ্রহণের ক্ষমতাকে বা ধর্মকে কি বলে? অধাতব ধর্ম বলে। ধাতব ধর্ম কখন হবে? যদি কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে, কি বলছি কথাগুলো শোনো, যদি কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে একটি অথবা দুটি অথবা তিনটি ইলেকট্রন থাকে, তাইলে সে একটি অথবা দুটি অথবা তিনটি ইলেকট্রন ত্যাগ করে ধাতব ধর্ম দেখাবে। আর যদি কোনো এর সর্বশেষ কক্ষপথে 5টি 6টি আর 7টি ইলেকট্রন থাকে,
ইলেকট্রন থাকে তাইলে সে 8টি ইলেকট্রন পূর্ণ করতে যতটি ইলেকট্রন দরকার ততটি ইলেকট্রন গ্রহণ কইরা কি অধাতব ধর্ম প্রকাশ করবে। যেমন যদি 5টি ইলেকট্রন থাকে তাইলে কি 8টি থেকে যদি 5টি বিয়োগ দাও তাহলে 3টি ইলেকট্রন গ্রহণ করবে। আর যদি 6টি ইলেকট্রন থাকে তাহলে 8টি থেকে 6 বাদ দাও 2টি, আর 7টি থাকলে 1টি ইলেকট্রন গ্রহণ করবে। অধাতু কি করে? ইলেকট্রন গ্রহণ করে। আর ধাতু কি করে? ইলেকট্রন ত্যাগ করে। ধাতু কিভাবে চিনব? যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের শক্তি স্তরে 1টি অথবা 2টি অথবা 3টি ইলেকট্রন দেখতে পাও তাইলে বুঝবা এটা ধাতু। আর যদি কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাসে যদি 5টি 6টি অথবা 7টি ইলেকট্রন দেখতে পাও তাহলে বুঝবে এটা কি অধাতব ধর্ম। সর্বশেষ শক্তি স্তর কোনটা? এটা হচ্ছে ভাইয়া সর্বশেষ শক্তি স্তর, মাথায় রাখো। ধাতব ধর্ম। ধাতব ধর্ম, ধাতব ধর্মের মধ্যে কি হয়? ইলেকট্রন ত্যাগ হয়। ইলেকট্রন ত্যাগ হয়। আমরা বলেছিলাম পর্যায় সারণীর বামের মৌলগুলো কি ধাতু আর ডানের মৌলগুলো কি অধাতু। যেহেতু বামের মৌলগুলো ধাতু তাইলে বামের মৌলগুলোর ধাতব ধর্ম বেশি, যেহেতু ডানের মৌলগুলো অধাতু তাই এদের ধাতব ধর্ম কি কম। তাইলে কেন বলবা একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কি পায়? হ্রাস পায়। ধাতব ধর্ম কি পায়? হ্রাস পায়। কেন? কারণ একই পর্যায়ের বামের মৌলগুলো ধাতু আর ডানের মৌলগুলো কি অধাতু। অধাতুর ক্ষেত্রে একটু চিন্তা কইরা দেখো, ধরো ক্লোরিন আর এদিকে সোডিয়াম। সোডিয়ামের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন বিদ্যমান? 1টি ইলেকট্রন বিদ্যমান। কেন? কারণ সোডিয়াম 1 নম্বর গ্রুপের মৌল। আর ক্লোরিনের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন বিদ্যমান? 7টি ইলেকট্রন বিদ্যমান। কেন? কারণ সে 17 নম্বর গ্রুপের মৌল, তাই ওখান থেকে সিম্পলি 1টা বাদ দিয়ে দাও, তাহলে 7টি ইলেকট্রন বিদ্যমান। এখন তুমি বলো, যেহেতু প্রোটন দ্বারা দুইটাই আকৃষ্ট রয়েছে, কি রয়েছে? নিউক্লিয়াস দ্বারা দুইটাই কি রয়েছে? আকৃষ্ট রয়েছে। যেহেতু আকৃষ্ট রয়েছে তাইলে সেখান থেকে ইলেকট্রন টানতে বেশি কষ্ট হবে। আর ইলেকট্রন টানতে কষ্ট হলে ওইটার ধাতব ধর্ম বেশি হবে না, ধাতব ধর্ম তারে বেশি হবে যার থেকে সহজ ইলেকট্রন চলে যাবে। সোডিয়ামের ক্ষেত্রে 1টি ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে, ওই একটি ইলেকট্রন তুমি কি সিম্পলি বের করে নিয়ে আসতে পারবা। বাট ক্লোরিনের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে কি 7টি ইলেকট্রন বিদ্যমান, ওই 7টি ইলেকট্রন তোমার নিয়ে আসতে কি কষ্ট বেশি হবে, তাইলে ধাতব ধর্ম হ্রাস পাবে। ধাতব ধর্ম হ্রাস পায়। আর বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম কি? অধাতব ধর্ম বৃদ্ধি পায়। অধাতব ধর্ম কি পায়? বৃদ্ধি পায়। কেন? অধাতব মানে ইলেকট্রন গ্রহণ। ইলেকট্রন গ্রহণ কখনই হয়? যখন কোনো মৌল নিউক্লিয়াসের নিকটে হয়। হ্যাঁ, ভুল বললাম। যখন কোনো মৌলের ইলেকট্রন কি ডেফিনেটলি নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। কেন? কারণ নিউক্লিয়াসের মধ্যে প্রোটন বিদ্যমান। সো যদি ইলেকট্রন নিউক্লিয়াসকে আকর্ষণ করে, কখন বেশি আকর্ষণ করবে? যখন পারমাণবিক আকার ছোট হবে। পারমাণবিক আকার ছোট মানে 17টি প্রোটন 17টি ইলেকট্রনকে যত জোরে আকর্ষণ করবে, 11টি প্রোটন 11টি ইলেকট্রনকে কি অত জোরে আকর্ষণ করতে পারবে? ডেফিনেটলি না। তাই যেহেতু আকর্ষণ বেশি হচ্ছে ক্লোরিনে, তাই ইলেকট্রনগুলো কি নিউক্লিয়াসের নিকটবর্তী। নিউক্লিয়াস কি পজিটিভ, যেহেতু নিউক্লিয়াসের নিকটবর্তী হয়ে গেছে, পজিটিভ চার্জ কি সহজেই কি ইলেকট্রন গ্রহণ করতে পারবে। সিম্পলি বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম কি পায়? বৃদ্ধি পায়। অধাতব ধর্ম বৃদ্ধি পায়। আর 3টা কথা মাথায় রাখো, এগুলো আমি বুঝাবো। আয়নীকরণ, আপাতত না যায়। এবার দেখো উপর থেকে নিচের দিকে গেলে,
উপর দিকে নিচের দিকে গেলে কি পারমাণবিক আকার বাড়ে, পারমাণবিক আকার বাড়লে ধাতব ধর্ম বাড়ে, পারমাণবিক আকার কমলে অধাতব ধর্ম বাড়ে। কি বলছি? পারমাণবিক আকার বাড়লে আকার বাড়লে ধাতব ধর্ম অধাতব ধর্ম বাড়ে। তাইলে ধাতব ধর্ম কি হ্রাস পায়। আর যদি পারমাণবিক আকার কমে তাইলে কি ধাতব ধর্ম বাড়ে। না, আকার বাড়লে তো এটা উল্টা বলছি, ধাতব ধর্ম বাড়ে আর আকার কমলে অধাতব ধর্ম কি বাড়ে। পারমাণবিক আকার যদি কমে অধাতব ধর্ম বাড়ে, এটা একটু মাথায় রেখো, তাইলেই হবে। অধাতব ধর্ম বাড়লে ধাতব ধর্ম কি কমে। অর্থাৎ পটাশিয়াম আর লিথিয়ামের ক্ষেত্রে কে আকার বড়, কার আকার বড়? পটাশিয়ামের আকার বড়। যেহেতু পটাশিয়ামের আকার বড়, আকার যদি বড় হয় ধাতব ধর্ম কি হয়? বড় হয়। তাইলে পটাশিয়ামের ধাতব ধর্ম কার থেকে বেশি? লিথিয়াম থেকে বেশি, কারণ পটাশিয়াম আকার লিথিয়াম থেকে কি বেশি। আর এখানে অধাতব ধর্ম কার বেশি? যেহেতু লিথিয়াম পটাশিয়াম থেকে ছোট, তাই লিথিয়ামের অধাতব ধর্ম কি বেশি, কার তুলনায়? পটাশিয়ামের তুলনায়। এখানেও সেম, পারমাণবিক আকার বাড়লে ধাতব ধর্ম কি বাড়ে, ধাতব ধর্ম বাড়ে। আর ধাতব ধর্ম বাড়লে অধাতব ধর্ম কি অধাতব ধর্ম কমে। অর্থাৎ উপর থেকে নিচের দিকে গেলে, একই গ্রুপের উপর দিকে নিচের দিকে গেলে ধাতব ধর্ম বাড়ে, আর ধাতব ধর্ম বাড়লে অধাতব ধর্ম কি কমে। ডান। কেন কি ধাতব ধর্ম? এগুলো তো তুমি পারো। ধাতব ধর্ম কি? ধাতুগুলো কি? ধাতুগুলো হচ্ছে চকচকে ভাইয়া। আর আঘাত করলে কি ধাতব শব্দ গড়ে। যেমন কোনো লোহার মধ্যে যদি তুমি আঘাত করো তাইলে কি আওয়াজ করবে। এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী, অর্থাৎ এগুলো তাপ ও বিদ্যুৎ কি করে? পরিবহন করে। আমরা তাকে ধাতুগুলো থেকে। এটা কি? এটা হচ্ছে প্রাচীন সংখ্যা। আধুনিক সংখ্যা যে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ, এক বা একাধিক, এক এবং তার অধিক, অর্থাৎ দুই অথবা তিনটা হতে পারে ত্যাগ হতে গেলে তাদেরকে ধাতু বলে। পর্যায়ে যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতুর ধর্মে কি হয়? হ্রাস পায়। কারণ কি? কারণ পারমাণবিক আকার কি? কারণ আকার কমে। আকার কমলে ধাতব ধর্ম হ্রাস পায়। এটা কি লিখছি? হ্যাঁ। আকার কমলে অধাতব ধর্ম বাড়ে। অধাতব ধর্ম বাড়ে মানে ধাতব ধর্ম কি হ্রাস পায়। আকার বাড়লে ধাতব ধর্ম বাড়ে। তাইলে